আদান-প্রদান প্রক্রিয়া যেখানে প্রেরক গ্রাহক এর মাধ্যমে মেসেজ মিডিয়াম এনকোডার, ডিকোডার এবং প্রোটোকল ব্যবহার করে ডাটাকে আদান-প্রদান করা হয়। তো এখন এখানে যে ভাষাগুলি লেখা হয়েছে একটু কমপ্লেক্স, তাই না? একটু সাজানো গোছানো না। তো নিচেরটা লেখা দরকার না, জিনিসটা বুঝেন আগে জিনিসটা কি। তাহলে এখান থেকে আমি অনেকগুলি তথ্য পাচ্ছি এই লেখাগুলির ভিতরে। এখানে দেখেন আমাদের ডাটা জিনিসটা কি, সেই জিনিসটা পাচ্ছি ডেটা সিগন্যাল। ডেটা মানে কি আমাদের যে কোনো লেখা, আর এই ডেটার মধ্যেই থাকতেছে আমাদের অডিও, ভিডিও, টেক্সট, ছবি, যা বোঝায় আর কি, লেখা, সিগন্যাল, এগুলি সব টেক্সট, অডিও, ভিডিও ইত্যাদি এইসব জিনিসপত্র আমরা প্রেরণ করে থাকি। এবং শুধু এই জিনিসগুলি শুধু প্রেরণ করি সেই না, এর মাধ্যমে বিভিন্ন সার্ভিসও প্রদান করে থাকি, তথ্য আদান প্রদান করে থাকি, এই যে ইত্যাদি লেখা আছে, এবং কোনো সার্ভিসও প্রদান করা হয়ে থাকে। যেমন প্রিন্ট কমান্ড দিলাম, নেটওয়ার্কের মাধ্যমে অন্য ডিভাইসে গিয়ে প্রিন্ট হচ্ছে। এখানে কি সে আমাকে কিছু প্রিন্টেড ডকুমেন্ট ওখানে প্রেরণ করে ওখানে প্রিন্ট করে দিচ্ছে। তো এখন তাহলে কি আমাদের এখানে ক্লাসে কম্পিউটার লাগতেছে বা বিভিন্ন ডিভাইস লাগতেছে, নেটওয়ার্ক ডিভাইস লাগতেছে, দুই বা ততোধিক, মিনিমাম কয়টা? দুইটা কম্পিউটার হইতে পারে অথবা দুইটা নেটওয়ার্কের ডিভাইস হতে পারে। এই দুইটা ডিভাইসের ভিতরে আমরা কি করতেছি, কোন ধরনের ডাটাকে পাঠাচ্ছি, কিসের মধ্যে পাঠাচ্ছি? নির্ভরযোগ্যভাবে। মানে আমি যে একটা ডাটা পাঠাচ্ছি, সেই পাঠাটা যে পোষাবে এরকম একটা নির্ভরযোগ্য ওয়ে থাকতে হবে। এখন এই যে ওয়েটা হইতে পারে কি, দেখেন আমি এখানে আপনাকে একটা ভয়েস পাঠাচ্ছি, সে ভয়েসটা যাচ্ছে কিভাবে? আমার এখান থেকে মাইক্রোফোন থেকে কম্পিউটার যাচ্ছে, কম্পিউটার থেকে এখানে কম্পিউটার নেটওয়ার্কের কেবল আছে, কেবল দিয়ে যাচ্ছে। হয়তো আপনি যেটা শুনতেছেন সেখানে আপনার ওয়াইফাই ইন্টারনেটের মাধ্যমে, যে ইন্টারনেটের মাধ্যমে আপনার একটা ওয়াইফাই ডিভাইস আছে, রাউটার আছে, সেখান থেকে আপনার ডিভাইসের মধ্যে আসতে পারে। সেটা আপনার কেবল দিয়ে আসতে পারে, যেমন এখানে কেবল দিয়ে কম্পিউটারের সাথে কানেক্ট করা আছে, এখানে আসছে। আপনার হয়তোবা ওয়্যারলেস মিডিয়ার মাধ্যমে আসতেছে, ইন্টারনেটের ওয়াইফাই সিগন্যালের মাধ্যমে। এবং গ্রহণ, এই যে প্রেরণ ও গ্রহণ করা হয় একটি নির্দিষ্ট যোগাযোগের মাধ্যমে। এই নির্দিষ্ট যোগাযোগটি হচ্ছে কি মূলত কি আমাদের ডাটা কমিউনিকেশন সিস্টেম। তাহলে এখানে দুই বা ততোধিক ডিভাইসের ভিতরে নেটওয়ার্কের মাধ্যমে নির্ভরযোগ্য প্রেরণ ও গ্রহণ করা হয়, এটি একটি নির্দিষ্ট যোগাযোগের মাধ্যমে। এটি হচ্ছে আমার ডাটা কমিউনিকেশন সিস্টেম। আর এখানে দেখেন আর কি আছে, একটা সেন্ডার থাকতেছে, একটা রিসিভার থাকতেছে, একটা প্রেরক থাকতেছে, একটা গ্রাহক থাকতেছে, আর মেসেজ থাকতেছে, এই মেসেজটা যাচ্ছে। আর একটা মিডিয়াম থাকতেছে, মিডিয়াম মানে হচ্ছে মাধ্যম, যে মাধ্যমে ডাটাটা যাবে সেই মাধ্যমটা হইতে পারে ওয়্যার অথবা ওয়্যারলেস অথবা বোথ, ওয়্যার এবং ওয়্যারলেস দুইটা মিলে। আর এনকোডার ডিকোডার সিস্টেম থাকতে পারে, আর একটা প্রোটোকল মানে হচ্ছে কিছু নিয়ম নীতির মাধ্যমে সেই কাজটা সম্পূর্ণ হয়ে থাকে। মানে উইদাউট রুলস এন্ড রেগুলেশন ছাড়া তো সম্ভব না, যে কোনো একটা নিয়মের মাধ্যমে কাজটা সম্পূর্ণ হয়ে থাকে। তাইলে আমাদের উপাদানগুলি কি থাকতেছে? আমাদের অবশ্য মূলত পাঠাচ্ছি আমরা ডাটা বা সার্ভিস নিচ্ছি। তো এখানে ভিতরে কি থাকতেছে? একজন সেন্ডার থাকবে, একজন রিসিভার থাকবে বা গ্রাহক থাকবে, আর মেসেজ থাকবে, আমার একটা মিডিয়াম থাকবে, আর এনকোডার ডিকোডার ডাটাকে সিকিউরিটির জন্য, ডাটার সিকিউরিটির জন্য এনকোড এবং ডিকোড করা থাকে, আর কিছু নিয়ম নীতির মাধ্যমে ব্যবহার করে এই কাজটা সম্পূর্ণ হয়ে থাকে। সহজভাবে বলতে গেলে কোনো ডাটা বা তথ্যকে সঠিকভাবে প্রেরণ করার জন্য একটি কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ডাটা আদান প্রদানের যে সিস্টেম, সেটাকে আমরা বলতেছি ডাটা কমিউনিকেশন। সহজ ভাষায় যখন আমরা বলবেন এরকম, আরেকটু উন্নতভাবে বলে দুই বা ততোধিক কম্পিউটার অথবা নেটওয়ার্ক ডিভাইস এর ভিতরে কোনো ডাটাকে প্রেরণ এবং গ্রহণ করার জন্য যেই একটি মিডিয়া ইউজ করা হয়, একটি মিডিয়া ইউজের মাধ্যমে, এভাবে হলে সুন্দর হয় না, দুই বা ততোধিক কম্পিউটারের মাধ্যমে, এটাই বললেন, দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে কোনো ডাটা বা তথ্যকে আদান প্রদান করার জন্য যে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হয়, সেটি হচ্ছে ডাটা কমিউনিকেশন সিস্টেম। এইবার আমরা আসি ডাটা কমিউনিকেশন সিস্টেমের একটা ব্লক ডায়াগ্রাম সিম্বল। এটা কমিউনিকেশন সিস্টেমের প্রথমটা হচ্ছে এটা কমিউনিকেশন সিস্টেমের সিম্পল ব্লক ডায়াগ্রাম। দেখেন, এটা কমিউনিকেশন সিস্টেম বলতে আমরা কি ডাটার কথা বলতেছি না, জাস্ট কমিউনিকেশন। একটা ইনফরমেশন সোর্স থাকতেছে, যে কোথাও থেকে একটা ইনফরমেশন আমার উৎপন্ন হচ্ছে, তারপর এটাকে ট্রান্সমিটারের মাধ্যমে ট্রান্সমিট হইতেছে, তারপর একটা চ্যানেল বা মিডিয়াম ইউজ করা হইতেছে, তারপর একটা রিসিভার থাকতে, তারপর ডেস্টিনেশনে ডাটা চলে যাচ্ছে। তাহলে এখান থেকে ইনফরমেশন সোর্সের কি করতে হয়েছে, একটা ডাটাকে উৎস, যেমন একটা মানুষ, এই যে আমি কথা বলতেছি, আমি এখানে ইনফরমেশন সোর্স, আমি কথা বলতেছি, একটা ট্রান্সমিটার থাকতেছে, যে ট্রান্সমিট করতেছে, পাঠিয়ে দিচ্ছে, ট্রান্সমিটার ট্রান্সমিট করতেছে,
তারপর হচ্ছে চ্যানেল এবং মিডিয়াম ইউজ করা হইতেছে। মিডিয়াম মানে কি মাধ্যম, যেটা হচ্ছে ওয়্যারলেস বা ওয়্যার মিডিয়া থাকতে পারে। সেই ওয়্যার মিডিয়া মাধ্যমে সে ট্রান্সমিট করতেছে। এই ট্রান্সমিটারটা কি আমার এখানে কম্পিউটার, যেমন আমি আপনার সাথে নরমাল কমিউনিকেশন কথা বলতেছি। ট্রান্সমিটার এটা একটা কি হচ্ছে চ্যানেল অথবা মিডিয়াম ইউজ করা হইতেছে। তারপর এটা রিসিভার সেই ডাটাটাকে রিসিভ করতেছে। রিসিভ করার পর ডেস্টিনেশন যে ডাটাটা পাবে, যেমন আপনি ডাটাটা পাচ্ছেন, আমার ভয়েসটা আপনি পাচ্ছেন, এখানে আপনি হচ্ছে ডেস্টিনেশন। নরমাল যোগাযোগের ক্ষেত্রে একটা যোগাযোগ ক্ষেত্রে কি হচ্ছে ইনফরমেশন একটা সোর্স থাকতেছে, একটা ট্রান্সমিটার থাকতেছে, চ্যানেল বা মিডিয়াম থাকতেছে, রিসিভার থাকতেছে, আর একটা ডেস্টিনেশন থাকতেছে। আর এখানে দেখেন ইনফরমেশনের কাজটা কি, বার্তা, যেমন মানুষ বা কম্পিউটার, তা বার্তাকে সংকেতে রূপান্তর করা, এটা সংকেতে রূপান্তর করা হইতেছে। যেই এই কাজটা কে করে, এখানে কম্পিউটারের কাজটা করে। যে পথে বার্তা যায়, যেমন তার বা রেডিও তরঙ্গ ইত্যাদি, মানে ওয়্যারলেস মিডিয়া হইতে ওয়্যারলেস মিডিয়া অনেকগুলি থাকতেছে, এবং আর তার তো আমি জানি তারের মধ্যে দেখেন অনেকগুলি তার আছে। সামনে আমরা এই মিডিয়াম নিয়ে কথা বলবো, কি কি মিডিয়াম থাকে, ওয়্যার মিডিয়াম এবং ওয়্যারলেস মিডিয়াম নিয়ে কথা আছে আমাদের ডিটেলস। কারণ আমাদের এখানে অপটিক্যাল ফাইবার থাকতে পারে, তারপরে আবার টুইস্টেড পেয়ার থাকতে পারে, অথবা কোয়াক্সিয়াল কেবল থাকতে পারে, যে কোনো ভাবে থাকতে পারে। তারপরে দেখি আমরা রিসিভার সংকেত, এই যে প্রাপ্ত সংকেতকে ডিকোড করে থাকে। এই যে প্রাপ্ত যে সংকেতটা থাকে সেই সংকেতটাকে সে রিসিভ করে। রিসিভ করে কিভাবে রিসিভ করে, রিডেবল করে রিসিভ করে দেয়। তারপরে যে বার্তাটা পাবে, যে পাবে মানে আপনি পাইতেছেন, কিভাবে পাইতেছেন, মাইক্রোফোন দিয়ে মানে স্পিকার দিয়ে শুনতে পাচ্ছেন বা হেডফোন দিয়ে শুনতে পাচ্ছেন, সেখানে আপনাকে শোনার মতো করে দিচ্ছে, মানে এই রিসিভ করার মতো ক্ষমতা সম্পন্ন করে দিচ্ছে। তারপর আসে ডাটা কমিউনিকেশন ক্ষেত্রে। দেখেন ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে কি হইতেছে, ব্যাপারটা কি পার্থক্যটা দেখেন। এখানে হচ্ছে নরমাল কমিউনিকেশনের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে, আর ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে কি হচ্ছে, একদম সেন্ডার থাকতেছে যে ডাটাটা পাঠাচ্ছে সরাসরি কম্পিউটার, টোটাল কম্পিউটার সিস্টেমটার ক্ষেত্রে সিস্টেম, তারপরে মেসেজ, তারপরে ট্রান্সমিট মিডিয়া, রিসিভার এবং ডেস্টিনেশন। জাস্ট এখানে ছিল কি আমার কি ইনফরমেশন সোর্স আর ডেস্টিনেশন। এখানেও ডেস্টিনেশন আছে, এখানে আছে সেন্ডার, আর এসে ট্রান্সমিটার, চ্যানেল মিডিয়া এবং রিসিভার। আর এখানে আছে কি সেন্ডার, মেসেজ, ট্রান্সমিশন মিডিয়াম, রিসিভার এবং ডেস্টিনেশন। এটা ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে দেখেন সেন্ডার আসতেছে ডাটাকে পাঠায়, যেমন কম্পিউটার এবং মোবাইল। তারপর এসে মেসেজ, বার্তা, প্রেরিত ডাটা বা তথ্য, টেক্সট, অডিও, ভিডিও, এই জিনিসটা হইতে পারছে। এই আমার মেসেজটা, মূল মেসেজটা, যে মেসেজটা আমি পাঠাবো। তারপর ট্রান্সমিট মিডিয়া, তথ্য পরিবহনের পথ, যেমন কেবল, ফাইবার, রেডিও তরঙ্গ, অনেকটা ওইটার মতোই। রিসিভার ডাটাকে গ্রহণ করে এবং ডিকোড করে, আর এখানে আসল প্রাপককে ডাটাটা ব্যবহার করে। দেখেন দুইটার মধ্যে কতটুকু পার্থক্য আছে। এখানে সে একটা ইনফরমেশন সোর্স থাকতেছে, এই ইনফরমেশন সোর্সটা মানুষ হতে পারে এবং কম্পিউটার ডিভাইস, ইলেকট্রনিক্স ডিভাইস হতে পারে বা কম্পিউটার হতে পারে। কিন্তু ডিজিটাল যেমন ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে যখন আপনি ডাটা পাঠাবেন, সেখানে কিন্তু মানুষ থাকতে পারবে না, কারণ মানুষ কোনো ইলেকট্রনিক্স ডিভাইস না। আর আমার ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে অবশ্যই সেটা একটা ইলেকট্রনিক্স ডিভাইস হয়ে থাকে। যেমন আমি এখানে ভয়েসটা দিতেছি, আমি হচ্ছে এটা উৎস, কিন্তু এখানে উৎস হিসেবে না, সরাসরি সেন্ডার থাকতেছে। পার্থক্যটা যেটা, কারণ ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে সরাসরি ডিজিটাল জিনিসপত্র থাকতেছে, সরাসরি ডাটা থাকতেছে এখানে। আর এখানে যে আমি যে ইনফরমেশন সোর্সটা, সেই সোর্সের এখানে কোনো ভ্যালু নাই। কম্পিউটার এবং মোবাইল, তারপর আসছে আমার মেসেজ। এই কম্পিউটার মোবাইল থেকে আমরা মেসেজটাকে কি করে ট্রান্সমিশন মিডিয়ার মাধ্যমে টাকাটা পাঠাচ্ছে। ট্রান্সমিশন মিডিয়াতে দেখেন কি আছে, ট্রান্সমিশন মিডিয়ার মধ্যে যেটা হচ্ছে মিডিয়ামের মধ্যে কি থাকে, তথ্য পরিবহনের জন্য, যেমন কেবল, ফাইবার, রেডিও তরঙ্গ, মানে কি জাস্ট ওইখানে ভিতরে যে জিনিসগুলি আসছিল অনেকটা একই জিনিস। যেমন চ্যানেল মিডিয়ামের ভিতরে যে থাকে তার, রেডিও তরঙ্গ ইত্যাদি, এখানে একই জিনিস, তারের জায়গায় জাস্ট কেবল ফাইবার বড় মানে আরো সংজ্ঞায়িত করে দেওয়া হয়েছে। তারের মধ্যে কেবল, ফাইবার অপটিক্যালস বা কোয়াক্সিয়াল কেবল, এগুলি জাস্ট কেবলের মধ্যেই পড়ে, এগুলি তারের মধ্যেই পড়ে। এবং রেডিও তরঙ্গ মানে ওয়েব মিডিয়া, মানে সরি ওয়্যারলেস মিডিয়া। তারপর হচ্ছে রিসিভার, ডাটাটাকে সে রিসিভ করবে। এখন রিসিভ করলে কি হয়, সাধারণত প্রত্যেকটা নেটওয়ার্কের ভিতরে ডাটাকে এনকোডিং করা হয় এবং ওই প্রান্তে গিয়ে ডিকোড করে দেওয়া হয়। এই কারণে ডাটাকে গ্রহণ করে ডিকোড করা হয়, সেটার কথা বলা হয়েছে। তারপর আমাদের ডেস্টিনেশন নাকি আসল প্রাপক যে ডাটা পাবে, যে ডিভাইসটা ডাটাটা পাবে, সেই ডিভাইসটাতে পাঠানো হয়। এখানে দেখেন একটা জিনিস বলা হইতেছে আসল প্রাপক। এখানে কিন্তু নরমালি বলা হয় না যে প্রাপকের কাছে ডাটাটা যাবে, আর বার্তা গ্রহণকারী গ্রহণ করে। ডেস্টিনেশন
গ্রহণ করে থাকে। এখানে কোনো হিজিবিজি ব্যাপার-স্যাপার থাকে না। কিন্তু এখানে একটু ঝামেলা থাকে। আসল প্রাপককে ডাটা ব্যবহার করার জন্য। এখানে কারণ একটা সিকিউরিটি অপশন থাকে। যে সেই ডাটাটা পাবে না এবং পড়তেও পারবে না পাইলেও। এখানে আসল প্রাপক। যখন আমরা নেটওয়ার্কের ডিভাইসের ভিতরে যখন হাব বা বিভিন্ন যখন কমিউনিকেশন থাকবে তখন আমরা এই জিনিসটাকে ক্লিয়ার হবো না আসল আর নন আসল কিরকম। যখন আমাদের কোনো একটা ডাটা কাউকে পাঠানো হয় নেটওয়ার্কে অনেক সময় ব্রডকাস্ট করা হয়। তখন দেখা যাচ্ছে যে সিগন্যালটা সবাই রিসিভ করতে পারে না। সেই রিসিভ করতে পারে যে কিনা ওই ডাটার ওনার। যেখানে মূলত ডেস্টিনেশন যেখানে যাওয়ার কথা ঠিক সেই পাবে। যে আসল ওইটার গ্রহীতা মানে প্রাপক সেই শুধুমাত্র ওই ডাটাটাকে রিড করতে পারে। আর যেতে পারে কিন্তু সে রিসিভ করতে পারবে না। তাইলে এখানে দেখেন কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা কি দেখতেছি একটা সোর্স থাকতেছে, সোর্স থেকে ট্রান্সমিটার মাধ্যমে ট্রান্সমিট হচ্ছে, তারপর একটা মিডিয়ামের মাধ্যমে রিসিভার সেটা রিসিভ করে ডেস্টিনেশনে পাঠিয়ে দিচ্ছে। আর ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে কি হচ্ছে সেন্ডার একজন সেন্ডার থাকতেছে, সেন্ডার হিসেবে আমরা কি পাইতেছি বিভিন্ন কম্পিউটার বা মোবাইল ডিভাইস বা যেকোনো ইলেকট্রনিক্স ডিভাইস সেটা হতে পারে, অবশ্যই সেটা ডিজিটাল হবে। মেসেজ থাকতেছে ট্রান্সমিশন মিডিয়াম এবং রিসিভার এবং ডেস্টিনেশন। তারপরে এবার আমরা সামনের দিকে আসি। এখন দেখেন আমাদের কি কি জিনিস আছে এখানে। ফ্রিকোয়েন্সি, তরঙ্গ দৈর্ঘ্য, বর্ণালী, ব্যান্ডউইথ, থ্রুপুট, প্রচার গতি, প্রচারের সময়, শব্দচিত্র এবং এসএনআর। মানে ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ, স্পেকট্রাম, ব্যান্ডউইথ, থ্রুপুট, প্রপাগেশন স্পিড এবং প্রপাগেশন টাইম, নয়েজ ফিগার, এসএনআর। এখন দেখেন এই জিনিসগুলি সম্পর্কে জানেন, এগুলি হচ্ছে আমাদের যে বিভিন্ন সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল বা অ্যানালগ সিগন্যাল যেটাই বলেন, এসবের ক্ষেত্রে এর বিভিন্ন মানদণ্ড যেমন ফ্রিকোয়েন্সি একটা জিনিস, ওয়েভলেন্থ, স্পেকট্রাম এই জিনিসগুলা। এই জিনিসগুলি সম্পর্কে আমরা এখন একটু জানবো। দেখেন ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সিটা কি? প্রতি সেকেন্ডে কতবার একটি সংকেত বা তরঙ্গ পুনরাবৃত্তি করে তাকে আমরা ফ্রিকোয়েন্সি বলি। এখন আমাদের দরকার এই জিনিসটা সম্পর্কে জানা। যারা সায়েন্সের স্টুডেন্ট তারা খুব সহজ জানতে পারবেন। কিন্তু যারা নন সায়েন্সের তাদের জন্য আমাকে একটু বিস্তারিত অল্প একটু আলোচনা করি। প্রতি সেকেন্ডে কতবার এটি সংকেত বা তরঙ্গ পুনরাবৃত্তি করে তা ফ্রিকোয়েন্সি বলে। তাকে ফ্রিকোয়েন্সি বলে। আর ফ্রিকোয়েন্সির এককই হার্টজ। আমি একটু নিচের দিকে যাব অথবা এটার মধ্যে কি নাই ফ্রিকোয়েন্সি সম্পর্কে কিছু? ওহ, আরেকটা শিটে আছে। এক সেকেন্ড। অন্য একটা শীট দিয়ে আমি একটু আলোচনা করে আসি। আচ্ছা, এগুলির সম্পর্কে ডিটেলস আছে আর একটা শীটে। কোন শীটটাতে আছে? আচ্ছা, আমি এর ফ্রিকোয়েন্সিটা এখান থেকে আপনাদের দেখায় দিই। এই দেখেন, এই যে একটা ফ্রিকোয়েন্সি দেখেন, এই একটা যে আমার লেন্থ আছে, এটা কি আমার একটা ফ্রিকোয়েন্সি লেন্থ। এই যে ফ্রিকোয়েন্সি আছে,
এখান থেকে অনেক কিছু আছে, এই জায়গাটা দেখলে বড় হয়েছিল তো চলে গেল কেন? এখান থেকে শুরু করে আমার এতটুকু এসে আবার যখন এখানে আসে, এটা তখন কি একটা পূর্ণ ফ্রিকোয়েন্সি কমপ্লিট করে। এখান থেকে শুরু করে যখন এখানে আসবে তখন এটা হচ্ছে আমার পূর্ণ একটা ফ্রিকোয়েন্সি। আমি ইমেজগুলি শীটের মধ্যে আমি অ্যাড করে দিব আপনাদেরকে যাতে বোঝার সুবিধার জন্য। এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত পুরোটা কি একটা ফ্রিকোয়েন্সি। যে প্রতি সেকেন্ডে যতগুলি ফ্রিকোয়েন্সি সম্পূর্ণ হয় তখন সেটাকে সরি, যাও এখান থেকে যাও, সরি একটু যাও, তোমরা এখান থেকে যাও। মানে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এটাকে বলছে আমরা একটা সাইকেল। স্টার্ট পয়েন্ট থেকে শুরু করে আবার এতটুকু পর্যন্ত যখন আসে তখন আমরা এটাকে বলতেছি একটা সাইকেল। প্রতি সেকেন্ডে যতগুলো সাইকেল সম্পন্ন করে সেটাকে আমরা বলছি একটা ফ্রিকোয়েন্সি। আর এই ফ্রিকোয়েন্সির একক কি হার্টজ, একে অ্যাপ দ্বারা প্রকাশ করা হয়। প্রতি সেকেন্ডে কতবার একটি সংকেত বা তরঙ্গ পুনরাবৃত্তি করে তাকে ফ্রিকোয়েন্সি বলে। রেডিও তরঙ্গের ফ্রিকোয়েন্সি সাধারণত কিলো হার্টজ বা মেগা হার্টজে মাপা হয়ে থাকে। এটা হচ্ছে উদাহরণ আপনার দেওয়ার দরকার নেই। ফ্রিকোয়েন্সি কাকে বলে যদি আসে আপনার এক করতে শুধু এতটুকু লিখে দিবেন। আর এর একক হার্টজ এতটুকু পর্যন্ত। প্রতি সেকেন্ডে কতবার একটি সংকেত বা তরঙ্গ পুনরাবৃত্তি করে সেটাকে বলতেছি আমরা ফ্রিকোয়েন্সি। তরঙ্গ বা ওয়েভলেংথ, ওয়েভলেংথ কি দুইটি ধারাবাহিক শীর্ষ বা নিম্ন বিন্দুর মধ্যে দূরত্বকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলতেছি। এই দেখেন তরঙ্গ দৈর্ঘ্য কোনটা, এই যে ওয়েভলেংথ। এখান থেকে এতটুকু পর্যন্ত এটাকে আমরা বলতেছি ওয়েভলেংথ। এই শীর্ষবিন্দু একটা ফ্রিকোয়েন্সি শীর্ষবিন্দু থেকে আরেকটা ফ্রিকোয়েন্সি শীর্ষবিন্দু পর্যন্ত এটাকে আমরা কি বলতেছি ওয়েভলেংথ। যদি আমরা নিম্ন যদি বলি এখান থেকে এতটুকু পর্যন্ত ওয়েভলেংথ। আর ওয়েভ থ্রো এবং ওয়েভ ক্রাস্ট সেটা তো বুঝতে পারতেছেন, সবচেয়ে উঁচু বিন্দু যতটুকু সেটাকে বলছে ওয়েভ ক্রাস্ট, আর সবচেয়ে নিচু সেটা হচ্ছে ওয়েভ থ্রো। এখন আমরা আসি আমাদের শীটে আসি। বর্ণালী, এটা বলছি স্পেকট্রাম। একটি সংকেতে বিভিন্ন ফ্রিকোয়েন্সির বিন্যাসকে বর্ণালী বলে। এই ফ্রিকোয়েন্সি বিন্যাসটা কিভাবে হয়ে থাকে? যেমন মনে করেন যে আমাদের মানে একটি সংকেত থাকে, যখন আমরা একটা সংকেত পাঠাই কোথাও, একটা সংকেত যখন এক জায়গা থেকে অন্য প্রান্তে পাঠানো হয়ে থাকে তখন কি হয় যে বিভিন্ন ফ্রিকোয়েন্সি যখন আমরা সেন্ড করি এক জায়গাতে আরেক স্থানে, আমরা যখন লেজার রশ্মি ইউজ করে দেখা যায়, আবার দেখা যাচ্ছে আবার RGB বিভিন্ন ধরনের কালার আমরা দেখতে পাই। এই কালারের ভিতরে কিন্তু এই ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে এই কালারগুলি শো আপ হয়। তো এটি সংকেতের মধ্যে যে ধরনের বর্ণালী মানে ভিজুয়াল বর্ণালী, যে বর্ণগুলি আমরা দেখতে পাই, অনেক বর্ণ আছে যে আমরা কিন্তু দেখতে পাই না কিন্তু সেটা আছে। মানুষের ক্ষমতা লিমিটেড, এক এক প্রাণীর ক্ষমতা এক এক ধরনের হয়ে থাকে। একটা ফ্রিকোয়েন্সি যখন কত সেকেন্ডে কতটুকু পালস যায় একটা সিকোয়েন্সি এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত, যেমন আমরা যখন শুনতে পাই একটা ফ্রিকোয়েন্সি যখন আমরা শুনি আমাদের শোনার ক্ষমতা অবশ্যই এটা বাদরের চেয়ে অনেক কম। একটা বাদর 10 হার্টজ থেকে শুরু করে 10,000 হার্টজ পর্যন্ত সে ক্যাপচার করতে পারে, কিন্তু আমরা সেটা পাই না। আমাদের সর্বোচ্চ ক্ষমতা হচ্ছে 20 হার্টজ। 20 হার্জের নিচে হলে আমরা শুনতে পাই না, আবার উপরে মনে হয় উপরেটা আমার খেয়াল নাই অ্যামাউন্টটা, অতটুকু উপরে গেলেও আমরা শুনতে পাই না। একইভাবে আমাদের চোখে দেখার জন্য ফ্রিকোয়েন্সির আমাদের একটা লিমিটেশন আছে। কিন্তু এই ভিজুয়াল বর্ণালী মানে আমরা যে ভিজুয়ালটি আমাদের ক্ষমতার ভিতরে আছে, এই ভিজুয়াল বর্ণালী বলতে আলোকের রং অনুযায়ী ভাগ করা হয়। রেডিও বর্ণালী বলতে বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সি রেডিওর তরঙ্গ বোঝানো হইতেছে। তো একটি সংকেতে বিভিন্ন ফ্রিকোয়েন্সি বিন্যাসের কে বর্ণালী বলে। বিভিন্ন ফ্রিকোয়েন্সি বিন্যাস থাকে, সেই বিন্যাসটাকে আমরা বলতেছি বর্ণালী। আর এই বর্ণালী মানেই হচ্ছে স্পেকট্রাম। তাহলে স্পেকট্রাম বলতে কি একটি সংকেতের বিভিন্ন ফ্রিকোয়েন্সি বিন্যাসের কি আমরা বর্ণালী বলতেছি। ব্যান্ডউইথ, ব্যান্ডউইথটা আমরা অবশ্যই নাম শুনছি যে আমাদের ইন্টারনেট যখন আমরা ইউজ করে থাকি যে আমরা কতটুকু ব্যান্ডউইথ ইউজ করি। এই ব্যান্ডউইথটা হচ্ছে কি একটি সংকেত বা সিস্টেমের সর্বোচ্চ সর্বনিম্ন ফ্রিকোয়েন্সির পার্থক্যটা আমরা বলতেছি ব্যান্ডউইথ। আর যেটা হচ্ছে হার্জের মাধ্যমে প্রকাশ করা হয়।
মানে ইন্টারনেট ব্যান্ডউইথ যত বেশি হবে ডাটা ট্রান্সমিশন ক্ষমতা তত বেশি হবে। এই ব্যান্ডউইথ মানে হচ্ছে প্রতি সেকেন্ডে কি পরিমাণ ডাটাকে আমরা ট্রান্সমিট করতেছি। তো আমরা কি করতেছি দেখেন, ব্যান্ডউইথ একটা ব্যান্ড থাকতেছে, ব্যান্ডের প্রশস্ত কতটুকু, যত প্রশস্ত যত বেশি হবে আমার ডাটা কি তত বেশি যেতে পারবে। তাহলে একটি সংকেত সিস্টেমের সর্বোচ্চ এবং সর্বনিম্ন ফ্রিকোয়েন্সির পার্থক্য, সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে ফ্রিকোয়েন্সিটা থাকে সে এই দুইটার যে পার্থক্য থাকে সেটাকে আমরা বলতেছি ব্যান্ডউইথ। সর্বোচ্চ ফ্রিকোয়েন্সির মাথা থেকে সর্বনিম্ন ফ্রিকোয়েন্সির মাথা থেকে আমরা কি ব্যান্ডউইথ বলতেছি। এবার আমরা একটু ব্যান্ডউইথের এখানে একটা ছবিটা দেখি। যেমন সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত যেই ব্যান্ডটা থাকে সেই ব্যান্ডটাকে আমরা কি বলতেছি, ব্যান্ডউইথ বলতেছি। আর এই নরমালি এখান থেকে ধরুন যে অ্যাম্পলিটিউড বলতেছি। ব্যান্ডউইথের আপনাদের এইভাবে এই যে দেখেন, এই যে আমার এখান থেকে যে এই যে ব্যান্ডটা আসছে, এই ব্যান্ডটার এক প্রান্ত থেকে এক প্রান্তে যে দূরত্ব এটাকে আমরা বলছি ব্যান্ডউইথ। এখন দেখেন আমরা যে কিভাবে যে আমাদের ব্যান্ডউইথ কম হবে না বেশি হয়, আমরা কত ব্যান্ডউইথ পাই কি পাই না পাই সেটার ক্ষেত্রে এখানে কি সম্পর্ক, আপনার এতটুকু টোটাল হয়েছে আপনার ফ্রিকোয়েন্সির আপনার জায়গা। এখানে ভিতরে আপনি যদি 50% এতটুকু যদি ইউজ করতে পারেন তাহলে কি আপনার ব্যান্ডউইথ অর্ধেক হয়ে যাবে। আর যদি আপনি পুরাটা ইউজ করতে মানে কি এখানে আর কারো স্পেস দেওয়ার সুযোগ নাই। আর এই ব্যান্ডের সর্বোচ্চ পয়েন্টটাকে সেটা হচ্ছে পিক পয়েন্ট। আর এখান থেকে এতটুকু এটা বলছি ব্যান্ডউইথ। এটা কি একটা ব্যান্ড, একটা ফ্রিকোয়েন্সির ব্যান্ড। একটা ফ্রিকোয়েন্সি কতটুকু, এই যে ফ্রিকোয়েন্সিটা আছে এই পাশেরটা দেখেন ফ্রিকোয়েন্সিটা, এই ফ্রিকোয়েন্সির এখান থেকে এখানে মাঝ বরাবর একটা একটা দাগ টানলে এটাকে আমরা বলছি টাইম, বা টি দ্বারা প্রকাশ করেছে টাইম। এই টাইমটার ভিতরে আমরা যে ফ্রিকোয়েন্সিটা আছে এই ফ্রিকোয়েন্সিটা এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এই অপশনটাকে আমরা বলতেছি ব্যান্ড, মানে ব্যান্ডউইথ। এটা হচ্ছে ব্যান্ডউইথ বলতেছি, ব্যান্ডের প্রশস্ত। আর এই এই ব্যান্ড এটাকে বলছে ব্যান্ড। এটা হচ্ছে আপার ব্যান্ড, এটা হচ্ছে লোয়ার ব্যান্ড। উপরে একটা ব্যান্ড থাকে, নিচে একটা ব্যান্ড থাকে। তাহলে দেখেন একটা ফ্রিকোয়েন্সির ভিতরে দেখেন একটা ওয়েভের ভিতরে আমরা কত কিছু পাচ্ছি। এই একটা পিক পয়েন্ট পাচ্ছি, এখানে ওয়েভ লেন্থ পাচ্ছি, তারপরে আবার পাচ্ছি আবার এই দেখেন ব্যান্ডউইথ পাচ্ছি, আবার পিক পিক পয়েন্ট পাচ্ছি, আবার একটা ফ্রিকোয়েন্সি যখন নিচের দিকে নামতে থাকে আবার উপরের দিকে উঠতে থাকে, এগুলিরই একটা মেজারমেন্ট আছে। আবার এইটা কি কত সময় প্রতি সেকেন্ডে কতটুকু পূর্ণ সাইকেল, যেটা সাইকেল আছে সাইকেলের ভিতরে প্রতি সেকেন্ডে কতগুলি সাইকেল কমপ্লিট করে সেখানে আমরা বলতেছি ফ্রিকোয়েন্সি। এবার আসেন থ্রুপুট। থ্রুপুটের মধ্যে কি নির্দিষ্ট সময়ে এটি সিস্টেম দ্বারা প্রেরিত বা প্রাপ্ত ডাটার পরিমাণ। মানে আমরা যখন একটা ডাটা যখন পাঠাবো কোথাও, তো একটা নির্দিষ্ট সময়ে সাধারণত কি এক সেকেন্ড আমরা বুঝাই, একক, একককে আমরা সেকেন্ড দিয়ে বোঝাই। একটা সেকেন্ডে এক জায়গা থেকে আরেক জায়গায় একটা কিছু ডাটা প্রেরণ করা বা গ্রহণ করার যে বিষয়টা এটাকে আমরা বলতেছি থ্রুপুট। থ্রো মানে কি নিক্ষেপ করা, তো থ্রুপুট হচ্ছে কি মানে কোন একটা জিনিস মানে কি হচ্ছে একটা নির্দিষ্ট সময় সিস্টেম দ্বারা প্রেরিত অথবা প্রাপ্ত, আমি পাঠাইছি অথবা পাইছি যে পরিমাণ ডাটা সেটাকে আমরা বলতেছি থ্রুপুট। আর থ্রুপুটের একক কি বিট পার সেকেন্ড, প্রতি মানে প্রতি সেকেন্ডে কত বিট ডাটাকে ট্রান্সমিট করা। যখন ইন্টারনেটের স্পিড যখন বলা হয় যে আমার কত 5 এমবিপিএস, এই এমবিপিএস এর ক্ষেত্রে কিন্তু এম ছোট হাতের এবং বিও ছোট হাতের। এম মানে হচ্ছে মেগা, বি মানে বিট, এখানে বিট দিয়ে বোঝানো হয়। এমবিপিএস মানে প্রতি সেকেন্ডে এত মেগাবিট ডাটা আমি গ্রহণ করতে পারি। যখন বলা হয় যে আমি যখন ডাউনলোড স্পিড এত, আপলোড স্পিড এত। ডাউনলোড মানে প্রতি সেকেন্ডে আমি কতটুকু ডাটাকে, কত বিট ডাটাকে ডাউনলোড করতে পারি সেটাকে বলছে এত এমবিপিএস। এখানে বিটা সবসময় ছোট হাতের হয়, এই বিটা যখন বড় হাতের থাকবে তখন বোঝা হবে কি বাইট, আর বিট সমান 1 বাইট, আর ছোট হাতে থাকলে বলতে হবে বিট। প্রচার গতি বা প্রপাগেশন স্পিড, একটি সংকেত উৎস থেকে গন্তব্য পর্যন্ত পৌঁছাতে যে সময় লাগে সেটাকে বলা হয় প্রপাগেশন টাইম।
এই সূত্রটা এখানে ভেজাল আছে, সূত্রটা ঠিক নেই। এটা কপি করে বসাইছিলাম তো ভেঙে গেছে। এটা হবে এতটুকু, সূত্রটা এতটুকুই, এই পাশেরটি এলোমেলো আসছে। d is equal to dvt। এটা আমি ঠিক করে দিব আপনাদের শীটের মধ্যে। প্রচারের সময়, প্রপাগেশন টাইম, একটি সংকেতের উৎস থেকে গন্তব্য পর্যন্ত পৌঁছাতে যে সময় লাগে, মানে আমি সোর্স থেকে একটা ডাটাকে গন্তব্য পর্যন্ত বা ডেস্টিনেশন পর্যন্ত যাইতে যে সময়টা প্রয়োজন হয় সেটাকে বলতেছে প্রপাগেশন টাইম বা প্রচারের সময়। বা আমি যেমন একটা ডাটা আমি এখান থেকে কথা বলতেছি, আপনি এখানে পৌঁছাইতে যে সময়টা লাগতেছে সেটাকে আমরা বলতেছি প্রপাগেশন টাইম। তারপরে শব্দচিত্র, সিগন্যাল ওয়েভফর্ম, একটি সংকেতের সময়ের সাথে মানের পরিবর্তনকে গ্রাফিক্যাল উপস্থাপনা, মানে এটি সংকেত সময়ের সাথে মানের পরিবর্তনের গ্রাফিক্যাল উপস্থাপনা, সেটা বলতেছে সিগন্যাল ওয়েভফর্ম। মানে একটা সিগন্যালকে যখন এক জায়গাতে সেন্ড করা হয়, আমরা যখন বিভিন্ন ধরনের অনেক সময় দেখি যে একটা গান বাজতেছে, সাথে সাথে একটা ভাইব্রেশনের কারণে একটা মিউজিক ফলো হয়, একটা চেঞ্জিং আসে। অনেক সময় পানি দিয়ে এটা করা হয়, অথবা বিভিন্ন ধরনের কম্পিউটারের ভিতরে দেখেন যে একদম ভিউর মধ্যে আসতেছে বা একটা গ্রাফিক্যাল সিগন্যাল শো করে, যেটা সাথে সাথে সেটাকে বলতেছে শব্দচিত্র বা সাউন্ড ওয়েভফর্ম। একটি সংকেতের সাথে সাথে মানের পরিবর্তনকে গ্রাফিক্যাল উপস্থাপন করা, সেটাকে বলতেছি আমরা সিগন্যাল ওয়েভফর্ম। সাইন, স্কোয়ার, ট্রায়াঙ্গুলার তরঙ্গ ইত্যাদি, মানে বিভিন্ন ধরনের ওয়েভের মাধ্যমে এটা দেখায়। অনেক সময় আমরা দেখি যে স্কোয়ার শেপে দেখায় অথবা সাইন ওয়েভে দেখায়। সাইন ওয়েভটা হচ্ছে কি, সাইনটা হচ্ছে যেরকম এই দেখে আছে, সাইন ওয়েভ হচ্ছে এটাকে হচ্ছে সাইন ওয়েভ। আর স্কোয়ার ওয়েভ হচ্ছে কি ডিজিটাল যেটা থাকে স্কোয়ার ওয়েভ। এখানে আমরা দেখি আরে ওয়েভ বান বলেছি, এই যে নিচেরটা হচ্ছে স্কোয়ার ওয়েভ, উপরে হচ্ছে সাইন ওয়েভ, আর এই হচ্ছে ট্রায়াঙ্গেল ওয়েভ। এরকম ওয়েব শো করে, আবার এরকম স্কোয়ার শেপের মধ্যে শো করে। এটা হচ্ছে ডিজিটাল ফর্ম যেটাকে বলতেছে, আর এটা হচ্ছে সাইন ওয়েভ, একদম যেভাবে উঠে আসতে ধীরে ধীরে উপরে হয়, ধীরে ধীরে নিচে নামে। আর সাইন স্কোয়ার ওয়েভটা কিরকম, ধাপ করে নিচে নেমে যাচ্ছে, আবার একসাথে উপরে উঠে যাচ্ছে, একসাথে নিচে নেমে যাচ্ছে, হঠাৎ উপরে উঠে যাচ্ছে, হঠাৎ নিচে নেমে যাচ্ছে, হঠাৎ তার পরিবর্তন চেঞ্জটা, সিগন্যালের পরিবর্তনটা দেখা যায়। এটা হচ্ছে স্কোয়ার ওয়েভ। তারপর আছে শব্দচিত্র দেখলাম ফ্রম, তারপরে আছে এসএনআর, সিগন্যাল টু নয়েজ রেশিও, মানে সংকেতের শক্তি এবং গোলমালের শক্তির উত্তরপাত, মানে হচ্ছে কি ইরর যেটা আর কি, মানে একটা সংকেতের শক্তি, আপনার পথের মধ্যে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি থাকে না, তার শক্তি, মানে নায়কের শক্তি আর শত্রুর শক্তি, যেই পার্থক্যটা, যে রেশিওটা, সেটাকে আমরা বলতেছি এসএনআর, সিগন্যাল টু নয়েজ রেশিও। সিগন্যাল টু নয়েজ রেশিও, আমরা যখন এক জায়গায় কোনো সিগন্যাল পাঠাবো, সিগন্যাল পাঠালে মনে করি আমরা একটা ভয়েস সিগন্যাল পাঠাইলাম, ভয়েস সিগন্যাল পাঠানোর জন্য আগে যেমন রেডিও বা ট্রানজিস্টারের ভিতরে শব্দ শোনা যেত, ক্যাঁকো ক্যাঁকো শব্দ করতো, এইটাই কি নয়েজ। এই নয়েজের কারণে অরিজিনাল সিগন্যালটা ঠিকমতো আসতে চায় না। আপনারা এখন এফএম রেডিওতে দেখবেন যে আপনার ধরতেন শো শো শব্দ বা বিভিন্ন শব্দ আসে, এবং মোবাইলে একটু ঘুরালে বা এই পাশ থেকে ও পাশে নিলে আপনি ক্লিয়ার শব্দ পেয়ে যাবেন। তো এই ক্লিয়ার শব্দ পান যখন, এই যে রেশিওটা, এই দুইটা অনুপাতটা কিরকম, যে সঠিক সিগন্যাল আর নয়েজ সিগন্যাল, এই দুইটা যে অনুপাতটা, এটাকে আমরা বলতেছি এসএনআর, যেটার সংখ্যা মানে ইয়াকে প্রকাশ করা হয় কিসের মাধ্যমে, ডিবির মাধ্যমে। তাকে সঙ্গে ডেসিবেল বলেন, ডেসিবেল, যার একক ডেসিবেল। ব্যাখ্যা, যত বেশি এসএনআর সংকেতের তত বেশি পরিষ্কার ও নির্ভরযোগ্য হয়। এসএনআর যত বেশি হবে তার সংকেত তত ভালো হবে, যত বেশি এটার মানে অনুপাত বেশি হবে সংকেতের শক্তি এবং গোলমালের শক্তির অনুপাত, সেটি হচ্ছে এসএনআর। এবং যত বেশি গোলমালটা কম থাকবে ততই কি আমার জন্য ভালো, অনুপাতটা যত, ব্যবধানটা যত বেশি হবে তত কি এসএনআর ভালো হইলেই আমাদের সিগন্যালটা সহজে পৌঁছাবে এবং ভালো সিগন্যাল আউটপুট পাওয়া যাবে। তাহলে এখানে আমরা কি কি দেখলাম, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, তরঙ্গ দৈর্ঘ্য, বর্ণালী, ব্যান্ডউইথ, থ্রুপুট, প্রচার গতি, প্রচারের সময়, শব্দচিত্র, এসএনআর, এই 9টা
ট্রান দেখলাম। এখন দেখি কি দেখবো এখন ৯টা বাজে। ১ সেকেন্ড। একটু লাইনে থাকেন সবাই। আচ্ছা। আপনাদের এখানে বুঝতে অসুবিধা হচ্ছে আমার মনে হয় অনেকের। কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু বলেন। হ্যাঁ স্যার। হুম। স্যার এই বর্ণনাগুলো স্যার একটু চিত্র ভিত্তিক দিলে পিডিএফ এ সবচেয়ে ভালো হতো বুঝছেন স্যার, একটু হ্যাঁ, বুঝতে সুবিধা হতো। হ্যাঁ, আমি চিত্র আপনাদের এড করে দিব। আমি এটা জি বুঝতে স্যার, এটাই। পেরেছি। এখানে যে চিত্রটা আমি এড করে দেব সেটা ক্লিয়ার। এভাবে বুঝতে কারো অসুবিধা থাকলে বলেন, আমি এখন বুঝিয়ে দিচ্ছি। আমি চিত্রটা দেখলাম এখন আমি কোনটার মধ্যে জানি চিত্রটা দিয়েছিলাম বুঝছেন? একটা শীটের মধ্যে আমার চিত্র আছে এই রিলেটেড। এই শীটটার মধ্যে মনে হয় জি আসে নাই। স্যার। হ্যাঁ, আমি চিত্র এড করে দিব আপনাদেরকে। প্রতিটা ইয়ার ক্ষেত্রে যে কোনটা কতটুকু কি আছে যেখানে চিত্রটা পারফেক্ট হয় ওইটা আমি দিয়ে দিব, এড করে দিব। জি স্যার, পরবর্তী ক্লাসগুলো স্যার একটু চিত্র ভিত্তিক দেওয়ার চেষ্টা না, করবেন। প্রত্যেকটা চিত্রভিত্ত আছে। প্রত্যেকটাই চিত্রভিত্তিক। এটা হয়তো কোনো জি স্যার। কারণে কিছু চিত্র হয়তো মিস হইছে, এখানে একটা জায়গায় চিত্র আসতো। ঠিক আছে। এখানে বুঝতে কারো কোনো সমস্যা আছে? কোনো পয়েন্ট? স্যার এই পিডিএফ গুলো স্যার আমাদের গ্রুপে পাই নাই তো স্যার, গত ক্লাস যেটা নিছেন ওটা পাই না, বা দিছেন নাকি জানি না আপনি স্যার। কি গুগল ড্রাইভটা পেয়েছেন? গুগল ড্রাইভের লিংকটা? ও না স্যার, আমি এটা তো পাই নাই স্যার। গুগল ড্রাইভের লিংকটা দেখেন, আপনার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, জি হোয়াটসঅ্যাপ গ্রুপের ভিতরে আপনার এড করা আছে। এই যে এইটা দেখতেছেন, এই গ্রুপে আছেন আপনারা অথবা এই গ্রুপে? আমাদের গ্রুপে তো দেখতেছি না স্যার, আইসিটি 2025 আমার এই। আইসিটি 2025, আইসিটি ব্যাচ 2025 কম্পিউটার টেকনোলজি। না স্যার, এটাতে? শুধু আইসিটি 2025। আচ্ছা, তাহলে শুধু আইসিটি 2025 হলে আপনারা পেয়ে যাবেন গ্রুপটা। ওই গ্রুপে পেয়ে যাবেন। এই দুটো গ্রুপে আপনারা নাই, তাই তো? না স্যার। আইসিটি টেকনোলজি এবং আইসিটি বেস্ট এখানে নাই। তাহলে ওইটাও আপনারা পেয়ে যাবেন। অবশ্যই আজকে রাত্রে পেয়ে যাবেন, সেটা পাওয়ার ব্যবস্থা আমি করে দিব। জি স্যার। আর স্যার ক্লাস তো আপনি মনে হয় যত টাইমে শুরু করেন, কিন্তু আমরা স্যার প্রায় আধা ঘন্টা লেটে আমরা লিংক পাইছি স্যার। এখানে তো স্যার আমরা মিস করে ফেললাম, ক্লাস কি করালেন না বুঝাইলেন আমরা বুঝতে পারলাম না। আচ্ছা, এটা স্যার আমাদের একটু যদি করতে, আমাদের কর্তৃপক্ষ একটু। ইউটিউবে দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আপনারা নেক্সট ক্লাস থেকে অবশ্যই টাইম টু টাইম পেয়ে যাবেন, সেই ব্যবস্থা আমি করছি। স্যার রেকর্ড ক্লাস তো 80%, তাই না? হ্যাঁ, রেকর্ড ক্লাসের কথা এটা পরে, এখন না। এখন টাইমলি ক্লাসে উপস্থিত থাকবেন, রেকর্ড ক্লাসটা পরে হবে। যদি আপনাদের প্রয়োজন হয় আমি আবার বুঝাবো। জি স্যার। জি স্যার। আর রেকর্ড ক্লাসের কথাটা একটু পরে, যখন তারাই রেকর্ড ক্লাস পাবেন যারা প্রবলেমের কারণে ক্লাস করতে পারেন নাই। না স্যার, এটা সবার জন্য এই স্যার ভালো হতো। আমি 100 বার দেখাবো অবশ্যই। আর রেকর্ড ক্লাসের জন্য সেটার ব্যাপারে আমি কথা বলবো। কিন্তু সবাই চেষ্টা করবেন ক্লাসে থাকার জন্য। তাইলে আপনাদের প্রবলেমটা হলে সেটা কোশ্চেনটা করতে পারবেন। এবং আগের শিটেও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেটার কথাও অবশ্যই আলোচনা করবেন। এবং গত ক্লাসের ভিতরে ডিবিএমএস এর যে ক্লাসটা ছিল ওইটার ভিতরে বিভিন্ন শর্ট কোশ্চেন ছিল, অন্তত শর্ট কোশ্চেন গুলো ভালোভাবে পড়েন। আমি নেক্সট জি স্যার। ডিবিএমএস ক্লাসের ভিতরে শর্ট কোশ্চেন থেকে আমি অবশ্যই কোশ্চেন জিজ্ঞাসা করব এবং জি নাম স্যার। ধরে জিজ্ঞাসা করব। স্যার হ্যাঁ, এই ক্লাসের লিঙ্কগুলো কি স্যার আপনি আপনার ইয়ে থেকে নিতে হবে না স্যার? আমাদের গ্রুপে এটা থাকবে, মানে লিঙ্ক বলতে রেকর্ডেড ক্লাসের। ওই রেকর্ডেড ক্লাসটা আসে, অ্যাকচুয়ালি ক্লাসের রেকর্ডটা আমি করি না, ঠিক আছে? জি স্যার। এটা কলেজ থেকে করে। জি। তো আচ্ছা স্যার। ইনস্টিটিউট থেকে করে, তো এই জন্য ওই ক্লাসের রেকর্ডেড ক্লাসের লিঙ্কটার বিষয়টা আমি স্যারদের সাথে কথা বলতে হইব। জি স্যার। জি স্যার, একটু বলে দেন। এই জন্য হ্যাঁ। স্যার আমরা একটা কথা স্যার, আমরা ফার্স্ট সেমিস্টারে হুম, আমরা হুম। খুবই লেটে ভর্তি হয়েছিলাম স্যার, মাত্র পরীক্ষার 10 দিন আগে একটা সমস্যার কারণে ওখানে হ্যাঁ। ভর্তি হয়েছিলাম। তা আমরা তো ক্লাসগুলো ঠিক মতো পাই নাই স্যার।
ক্লাসগুলো পাইলে আচ্ছা স্যার ফার্স্ট সেমিস্টার তো হয়ে গেছে, ঠিক জি আছে। এই জি সেকেন্ড স্যার সেমিস্টার একটু ভালোভাবে করেন। আর ফার্স্ট সেমিস্টারটা যেটা শেষ হয়ে গেছে সেটা তো আর কিছু করার নাই। জি স্যার কিন্তু সেই ভুলটা যাতে সেকেন্ড সেমিস্টার না হয় সেটার দিকে অবশ্যই আমরা খেয়াল রাখবো। জি স্যার না স্যার ওটা একটু জানতে পারতাম স্যার যদি রেকর্ডেড ক্লাসগুলো থাকতো আমরা পরীক্ষা দিছি স্যার মোটামুটি ভালো হয়েছে যেটুকু পারছি হুম। কিন্তু থাকলে আমরা আর একটু শিখতে পারতাম এই আর কি স্যার সেই ফার্স্ট ক্লাসের শীটগুলি দরকার, তাই তো? মানে শীট পাইছি স্যার কিন্তু তাহলে ক্লাসে রেকর্ড মানে ও ক্লাস আছে ফার্স্ট মনে সেমিস্টার জি স্যার না, সেটা ক্ষেত্রে আপনি একটু ইয়ার সাথে কথা বলতে হবে, আমাদের স্যারদের সাথে একটু কথা কর্তৃপক্ষের বলতে সাথে হবে। তাহলে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। জি স্যার ধন্যবাদ স্যার হ্যাঁ হ্যালো স্যার, জি। সপ্তাহে যে কটা ক্লাস হয় ওই ক্লাসের উপরে স্যার এই প্রতিষ্ঠানে স্যার একটা পরীক্ষার ব্যবস্থা করা যায় না? হ্যাঁ, আপনার এই কথাটা আপনি একটু আপনাদের ক্লাস ইয়ে আছে না, আপনার যে টিচারের সাথে সরাসরি যোগাযোগ হয় আমার সাথে বলছেন, আমি এটা জেনে নিলাম, আমি প্রতিষ্ঠানের ওদের সাথে কথা বলবো, ঠিক আছে। তাহলে স্যার একটু মানে জিনিসটা আর একটু জ্বালাই ফেলে হ্যাঁ একটু হ্যাঁ, ভালো আপনি হয়, যেটা পড়াশোনা বলছেন ভালো এটা হয় ভালো, আর কি। না যেটা বলছেন এটা ভালো বলছেন। তো আমি চাইছিলাম, আমি নিজেও চাইছিলাম যে 2-3টা ক্লাসের পর একটা পরীক্ষা নেওয়ার জন্য। গত ইয়েতে স্যার যেভাবে পরীক্ষা দিয়েছে স্যার এভাবে আসলে মানে প্রস্তুতি একদম উইক লেভেল হয়ে গেছে, এটা অনেক দুর্বল হয়ে গেছে। আপনাদের এই রুটিন ইয়ার মধ্যে ক্লাস টেস্ট, কুইজ টেস্ট এবং মিড টার্ম অনেকগুলি পরীক্ষা আছে। তো আমরা জি স্যার। হ্যাঁ হ্যাঁ, আমরা কুইজ টেস্ট বা ক্লাস টেস্টের একটা আয়োজন করব, সেটা অবশ্যই করব। জি স্যার। জি এবং স্যার। খুব একটা সাবজেক্টে 3টা ক্লাস হয়ে যাওয়ার পর চতুর্থ ক্লাসই সেটা পাবেন। জি স্যার। 3টা ক্লাসের পর চতুর্থ ক্লাসই পাবেন সরাসরি। ইনিশিয়ালে প্রথমটা আমরা কুইজ টেস্ট নিব, পরেরটা ক্লাস টেস্ট নিব ইনশাল্লাহ। জি স্যার। জি স্যার। ধন্যবাদ আর স্যার। যদি কোথাও যদি কোনো পয়েন্ট বুঝতে অসুবিধা হয় সেটা বলবেন, আগের ক্লাসেরটা হলেও বলবেন, পরের ক্লাসের হলেও বলবেন, মানে রানিং ঠিক ক্লাস আছে। হলেও বলবেন। এবার আমরা আসি যেটা হচ্ছে কি আমাদের যে কমিউনিকেশন সিস্টেমের ভিতরে, যে কমিউনিকেশন যে সিস্টেম এর মধ্যে একটা প্রকারভেদ আছে, সেটা হচ্ছে একটা সিমপ্লেক্স, একটা হাফ ডুপ্লেক্স আর একটা ফুল ডুপ্লেক্স। এগুলো একটু সহজ। সিমপ্লেক্স হচ্ছে কিরকম, এটাকে বলা হয় কমিউনিকেশন মুড। তো কমিউনিকেশন মুড অনেক সময় কি জিজ্ঞাসা করে সহজে আর কি, কমিউনিকেশন মুড কত প্রকার। তখন নরমালি কমিউনিকেশন মুড 3 প্রকার। যেমন এখানে কিন্তু কোশ্চেন সরাসরি আপনাদের সিলেবাসে এখানে চলে আসছে। তো কমিউনিকেশন মুড 3 প্রকার, এটা হচ্ছে সিমপ্লেক্স, এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, আর হচ্ছে ফুল ডুপ্লেক্স। আর সিমপ্লেক্স মুডটা হচ্ছে কিরকম, শুধুমাত্র একদিকে প্রবাহিত হয়ে থাকে, অর্থাৎ ডাটা প্রেরণকারীর সাথে থেকে গ্রহণকারীতে পর্যন্ত যায়। এই যেখানে আপনাকে সিম্পল করে একটা ছবি অ্যাড করে দিছি, আপনাদের অবশ্যই পরীক্ষা আসলে এইভাবে ছবিটা অ্যাড করে দিবেন। একটা সেন্টার থাকতেছে, ডিভাইস 1, রিসিভার ডিভাইস 2। সেন্টার থেকে রিসিভারে আসতেছে ডিরেক্ট অফ ফ্লো অ্যাট অল টাইম, মানে সব সময় শুধু এই ডিরেকশন অনুসারে ডাটা যাবে, এই একটা ফ্লোই মেনটেন করে। এটাকে বলতেছেন সিমপ্লেক্স। আর সিমপ্লেক্স কমিউনিকেশনের উদাহরণ কি, রেডিও, টেলিভিশন অথবা একমুখী সেন্সর সিস্টেম, মানে একদিকে শুধু সে রিসিভ করতেই থাকে। যেমন রেডিওতে আমরা কিন্তু কোনো কিছু বলতে পারি না, শুধু শুনতেই পারি। টেলিভিশনে আমরা শুধু দেখতে এবং শুনতে পারি। আর টেলিভিশন সেন্টার ওরা শুধু ডাটা পাঠায়, আমরা শুধু রিসিভ করি। আমাদের টেলিভিশনটা কি শুধু রিসিভই করতে পারে, রেডিও কি শুধু রিসিভই করতে পারে, সে অনলি রিসিভার। আর যেখান থেকে ডাটা পাঠাচ্ছে সে শুধুই সেন্ড করতেছে। তাহলে এটা হচ্ছে কি সিমপ্লেক্স কমিউনিকেশন মুড। এইটা মুডটাকে বলছে সিমপ্লেক্স কমিউনিকেশন মুড। সিমপ্লেক্স মুডে কিছু তথ্য শুধুমাত্র একদিকে প্রবাহিত হয়, অর্থাৎ ডাটা প্রেরণকারী থেকে গ্রহণকারী দিয়ে যায়। আর এই যে জাস্ট সিম্বলটা সেন্টার থাকতেছে, রিসিভার চাইতেছে, শুধু এক মুখে যাচ্ছে, এটা হচ্ছে সিমপ্লেক্স কমিউনিকেশন। আর হাফ ডুপ্লেক্সটা হচ্ছে কিরকম, ফুল ডুপ্লেক্স মোডের ভিতরে তথ্য উভয় দিকে যেতে পারে, মানে দুই দিকে যেতে পারে, কিন্তু এট এ টাইমে না, একসাথে না। যখন সেন্ডার সে সেন্ড করে তখন শুধু রিসিভার গ্রহণ করে, আর যখন রিসিভার যখন আবার সেন্ড করে তখন সে সেন্ডার হয়ে যায়, আর অপর প্রান্ত সে রিসিভ করতে থাকে। মানে একসাথে দুইটা কাজ করতে পারে না। যখন সে সেন্ডার কাজ করে তখন রিসিভার কাজ করে না, রিসিভার অফ থাকে। যখন রিসিভার কাজ করে তখন সেন্ডার কাজ করে, ঠিক এরকম থাকে। কিন্তু দুই প্রান্তে একটা সেন্ডার একটা রিসিভার থাকে। সেন্ডার যখন এখান থেকে পাঠাবে তখন রিসিভার ওই প্রান্ত রিসিভ করবে, যখন ওইখান থেকে রিসিভার যখন সেন্ড করবে, মানে সেন্ডার যখন সেন্ড করবে তখন রিসিভার এই প্রান্ত রিসিভ করবে। দেখেন, হাফ ডুপ্লেক্স মোডে তথ্য উভয় দিকে যেতে পারে, কিন্তু এক সময় শুধুমাত্র একদিকেই যেতে পারে। বিশেষত যোগাযোগের দুইমুখী, কিন্তু পরস্পরের বিপরীতে, অর্থাৎ একদিকে ডেটা গেলে অন্য দিক থেকে সেই ডেটা পাঠানো যায় না। যেমন এখানে দেখেন আমার চিত্রটা কিরকম, সেন্ডার এবং রিসিভার এই প্রান্তে দুইটাই আছে,
এখানেও আছে কি সেন্ডার এবং রিসিভার আছে। যখন এই সেন্ডার ডাটাকে রিসিভারের কাছে পাঠাবে তখন শুধুমাত্র কি যে T1 ফার্স্ট টাইম ডিরেকশন অফ দ্য ফলো অ্যাট টাইম T1 এ যখন সে ডাটাকে সেন্ডার থেকে রিসিভারে আসবে তখন সে এখানে আসবে। যখন এই সেন্ডার কাজ করবে তখন উপরটা ইনএক্টিভ হয়ে যাবে, তখন T2 স্লটে চলে আসবে। T2 যখন সেন্ড করবে তখন এই পাশে থেকে এই পাশে আসবে। মানে কি আমার এই প্রান্তটা ডিভাইস 1 এর ভিতরে যখন ডাটা পাঠাবে তখন ডিভাইস 2 রিসিভ করবে, যখন ডিভাইস 2 সেন্ড করবে তখন ডিভাইস 1 রিসিভ করবে। কিন্তু দুইটা কাজ এট এ টাইমে হয় না। এর সঠিক এক্সাম্পল হচ্ছে ওয়াকি টুকি। ওয়াকি টকি দিয়ে আপনারা কথা বলেছেন বা কথা বলতে দেখছেন, যেমন আমাদের বিভিন্ন যে ট্রাফিক পুলিশ বিভিন্ন সিগনালে যত জায়গায় যে দাঁড়ায় থাকে এবং বিভিন্ন ধরনের বড় বড় জায়গার ভিতরে অথবা মনে করেন কনস্ট্রাকশনের ক্ষেত্রে অথবা দুর্গম এলাকার ভিতরে অথবা বিভিন্ন ধরনের ট্রাফিক পুলিশ তো করেই থাকে এবং আর্মিরা বিভিন্ন জায়গায় এই ওয়াকি টকি ইউজ করে এবং সিম্পল ওয়াকি টকি আমাদের ইয়াতেও পাওয়া যায়, এই মার্কেটেও পাওয়া যায়, যেটা অল্প স্বল্প রেঞ্জের ভিতরে। ওইগুলোতে কি হয়, একটা বাটন থাকে কথা বলার জন্য, সবসময় আসতেছে, সবাই শুনতেছে, যখন তার কথা বলার প্রয়োজন হয় তখন একটা বাটন আছে, প্রেস করে সে কথা বলে। যখন সে বাটন প্রেস করে কথা বলে সে কোনো কথা শোনে না, যখন সে বাটনটা প্রেস ছেড়ে দেয় তখন আবার সে রিসিভার হয়ে যায়, আর যখন বাটনটা প্রেস করে তখন সে সেন্ডার হয়ে যায়, তখন সে কথা বলে, অন্য প্রান্তে তারা শুনতে পায়। এর উৎকৃষ্ট এক্সাম্পল আছে ওয়াকি টকি। আর পুরো তো ইথারনেট হাফ ডুপ্লেক্স, এটা বোঝা যায় না, হাফ ডুপ্লেক্স ইথারনেট এটা আছে এখনো আমাদের যে ইথারনেট কার্ড থাকে, মানে অথবা ল্যান কার্ড বলি বা নিক কার্ড বলি, তো এইটার ভিতরে এখনো আমরা হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন চাইলেও করতে পারি। মানে পুরো তো ইথারনেটের ভিতরে হাফ ডুপ্লেক্সটাই বাধ্যতামূলক ছিল, এরকম অপশন ছিল। তবে ওয়াকি টকি হচ্ছে আমাদের বোঝার জন্য সবচেয়ে বেস্ট এক্সাম্পল। তাহলে হাফ ডুপ্লেক্স জিনিসটা কি, হাফ ডুপ্লেক্স মোডটা কি? এটা হচ্ছে যে একটা ডিভাইস থেকে অপর প্রান্তের ভিতরে ডাটাকে সেন্ড করতে পারে এবং রিসিভ করতে পারে, কিন্তু এট এ টাইমে না, একই সময় না। যখন সে সেন্ডার অপর প্রান্ত তখন রিসিভার, যখন ওই প্রান্ত সেন্ড করে তখন এই প্রান্ত রিসিভার। এটি হচ্ছে আমাদের হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন। সিমপ্লেক্স কি, এক প্রান্ত থেকে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডাটা সেন্ড করে থাকে, যে সেন্ড করে সে শুধু সেন্ডার, অলওয়েজ সেন্ডার, এবং যে রিসিভ করে সে অলওয়েজ রিসিভার। আর উৎকৃষ্ট এক্সাম্পল রেডিও টেলিভিশন। এবার আসে আমরা ফুল ডুপ্লেক্স, যেটা সারা দুনিয়ায় এখন চলতেছে। যেমন আমাদের ফুল ডুপ্লেক্স হচ্ছে কি, জাস্ট এই হাফ ডুপ্লেক্সের মতো, কিন্তু সেটা এট এ টাইমে সবকিছু করে। যেমন দেখেন, ফুল ডুপ্লেক্স মোডে হচ্ছে একই সময় উভয় দিকে সমান্তরালেই প্রবাহিত হয়ে থাকে, মানে একই সময় সে সেন্ডার এবং রিসিভার। যেমন আমাদের মোবাইল ফোন, আমাদের ইন্টারনেট কমিউনিকেশন, যেমন আপনি যদি কথা বলেন আমি কিন্তু শুনতে পাবো, আমি যখন কথা বলতেছেন আপনি কিন্তু শুনতে পাবেন, দুইটা কাজ কিন্তু একই টাইমে ঘটে। তাহলে এটাকে আমরা কি বলতেছি, ফুল ডুপ্লেক্স বলতেছি। ফুল ডুপ্লেক্স মোডে কি হইতেছে, তথ্য এক সময় উভয় দিকে সমান্তরালভাবে প্রবাহিত হয়ে থাকে। এখানে দেখেন এই যে ডিভাইস 1 এবং ডিভাইস 2 যাচ্ছে এবং আসতেছে, ডিরেকশন অফ ফ্লো এট এ টাইম, এট অল টাইম, মানে সব সময় এই ডিরেকশন দুইটা কাজ করে থাকে, সে যাচ্ছে এবং আসতেছে। এটা আমরা বলছি ফুল ডুপ্লেক্স মোড। তাহলে এখানে তো বোঝার না বোঝার কিছুই নাই, খুব একটা সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। আর ফুল ডুপ্লেক্স উদাহরণ হচ্ছে মোবাইল ফোন, আধুনিক ইন্টারনেট কমিউনিকেশন, ভিডিও কনফারেন্স। এই যে ভিডিও কনফারেন্স যেটা আমরা করতেছি কিন্তু ভিডিও কনফারেন্সই হইতেছে। এবার আমরা আসি সিনক্রোনাইজ এবং অ্যাসিনক্রোনাইজ। এটাকে বলতেছি আমরা টেকনিক, কমিউনিকেশন টেকনিক। কমিউনিকেশন টেকনিক হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সিনক্রোনাইজ কমিউনিকেশন আর একটা হচ্ছে কি অ্যাসিনক্রোনাইজ কমিউনিকেশন। তো সিনক্রোনাইজ অ্যাসিনক্রোনাইজ কমিউনিকেশন, প্রথমটা কি দেখছি, এটা হচ্ছে কমিউনিকেশন মোড। কমিউনিকেশন মোড কয় প্রকার, তিন প্রকার, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। আর কমিউনিকেশন টেকনিক দুই প্রকার, সিনক্রোনাইজ এবং অ্যাসিনক্রোনাইজ। এখন দেখেন সিনক্রোনাস কমিউনিকেশন। সিনক্রোনাস কমিউনিকেশন হচ্ছে গিয়ে যোগাযোগের প্রেরক এবং গ্রাহকের মধ্যে একই ক্লকে সিগন্যাল ব্যবহৃত করা হয়, অর্থাৎ ডাটা বিনিময়ের নির্দিষ্ট সময়সূচি ভিত্তিক হয়ে থাকে। আমরা যখন ডাটা পাঠাবো এক জায়গা থেকে আরেকটা জায়গায় ডাটাটা পাঠাবো, তখন কি বলতেছে, একটা ক্লক জেনারেট করতে হয়, ক্লক সিগন্যাল। এই ক্লক সিগন্যালের মধ্যেই ডাটাটাকে প্রেরণ করতে হয়। যে সিনক্রোনাইজ যোগাযোগের প্রেরক এবং গ্রাহকের মধ্যে একটি ক্লক সিগন্যাল ব্যবহার করা হয়, অর্থাৎ ডাটা বিনিময়ের নির্দিষ্ট সময়সূচি ভিত্তিক হয়ে থাকে।
ক্লক নরমালি আমরা জানি একটা ঘড়ি। আসলে তো এখানে ঘড়ি ইউজ করা হয় না, একটা সিগন্যাল জেনারেট করা হয়। মানে কি একটা এমন একটা সুইচিং এর মতো কাজ করে থাকে, ঠিক ওই মুহূর্তে ওই টাইমটাতে সে ডাটাটাকে প্রেরণ করতে পারে। যে বিশেষত ডাটা ধারাবাহিকভাবে ব্লক আকারে প্রেরিত হয়ে থাকে। যেমন একটা ব্লক থাকে, দেখেন একটা ব্লক। এই যে ডিরেকশন অফ ফ্লো, সেন্টার থেকে রিসিভারে যাচ্ছে একটা ব্লক। এই একটা ব্লক যাচ্ছে, এই একটা ব্লক যাচ্ছে, একটা ব্লক করে যাচ্ছে সিনক্রোনাইজ সিস্টেমে। বড় পরিমাণ ডাটা দ্রুত প্রেরণ সম্ভব এবং ক্লক সিনক্রোনাইজেশন প্রয়োজন হয়ে থাকে। টেলিফোন নেটওয়ার্ক, ল্যান্ড সিস্টেমে ফ্রেম ট্রান্সমিশন এবং স্ট্রিমিং ডাটাতে, এটা হচ্ছে উদাহরণ। টেলিফোন নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা দেখতে পাই এই ধরনের কমিউনিকেশন, সিনক্রোনাইজ কমিউনিকেশন। এই সিনক্রোনাইজ কমিউনিকেশন কি হয়ে থাকে, এই একটা সেন্ডার থাকতেছে, রিসিভার থাকতেছে, দুইটার মধ্যে কিছু ডাটা কি হয়েছে, একটা ব্লক আকারে যায় এবং একটা ক্লক সিগন্যাল ব্যবহার করার প্রয়োজন হয়ে থাকে। মানে ডাটা একটা নির্দিষ্ট সময় সে ডাটাকে বিনিময় করে থাকে। বিনিময় তো বুঝতেছেন, একটা ডাটা এক জায়গা থেকে, একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে যায়। আমরা জানি কমিউনিকেশন ক্ষেত্রে যায়। আর এই যে ব্লক আকারে একটা ক্লক সিগন্যালের মাধ্যমে যাচ্ছে সেটাকে আমরা বলছি সিনক্রোনাইজ কমিউনিকেশন। এবার আমরা আসি অ্যাসিনক্রোনাইজ কমিউনিকেশন। তারপর আমরা দুইটা পার্থক্য দেখব যে ডিফারেন্সটা অ্যাকচুয়ালি কি। অ্যাসিনক্রোনাইজ যোগাযোগের প্রেরক এবং গ্রাহকের মধ্যে একটি ক্লক প্রয়োজন হয় না। এখানে কোনো ব্লকের প্রয়োজন হয় না। অর্থাৎ ডাটা একটি নির্দিষ্ট ফ্রেম বা বাইট হিসেবে প্রেরিত হয়ে থাকে। এখানে সে নির্দিষ্ট একটা ফ্রেম আকারে, আর আগেরটা কিসে যেত, একটা ব্লক আকারে যেত, আর এটা সে নির্দিষ্ট ফ্রেম আকারে যায়। আর এই প্রতিটা ফ্রেমের শুরুতে দেখেন এটা কি স্টপ বিট থাকতেছে, একটা স্টার্ট বিট থাকতেছে। এখানে কি স্টার্ট বিট হচ্ছে 0, স্টার্ট বিট, এবং পরেরটা কি স্টপ বিট। একটা স্টার্ট বিট, একটা স্টপ বিট থাকতেছে এবং প্রতিটা মাঝখানে একটা গ্যাপ থাকতেছে। আগেরটা দেখেন কোনো গ্যাপ নাই, এক একটা ব্লক আকারে, একটা ব্লকের পর আরেকটা ব্লক, একটা ব্লকের পর আরেকটা ব্লক যাচ্ছে। কিন্তু এখানে কি হইতেছে, একটা স্টার্ট বিট থাকতেছে, একটা স্টপ বিট থাকতেছে, মাঝখানে একটা ফ্রেম থাকতেছে। ওই স্টার্ট বিট স্টপ দিয়ে মেজার করতেছে কি, যে স্টার্ট বিট এখান থেকে আমার ডাটা স্টার্ট শুরু, তারপর একটা নির্দিষ্ট ফ্রেম শেষে আরেকটা সিগন্যাল থাকতেছে, সেটা দিয়ে বোঝাচ্ছে যে আমার ডাটা শেষ। একটা স্টার্ট বিট, একটা স্টপ বিট থাকতেছে এবং মাঝখানে একটা গ্যাপ থাকতেছে, তারপর আবার স্টার্ট বিট দিয়ে আবার ডাটা শুরু হইতেছে, তারপর সেই ফ্রেমটা নিচ্ছে, তারপর স্টপ বিট দিয়ে ডাটা শেষ করে দিচ্ছে। তাহলে এখানে কি হইতেছে, ক্লকের প্রয়োজন, অর্থাৎ ডেটা একটি নির্দিষ্ট ফ্রেম বা বাইট হিসেবে প্রেরিত হয় এবং প্রতিটি ইউনিটের শুরু ও শেষে নির্ধারিত করতে স্টার্ট এবং স্টপ বিট ব্যবহার হয়। ডাটা একেবারে প্রয়োজন অনুযায়ী বা বাইটে বাইটে প্রেরিত হয়। প্রতিটি বাইট আলাদা আলাদাভাবে সিনক্রোনাইজ করা হয়। কি ডাটা একেবারে প্রয়োজন অনুযায়ী বা বাইটে বাইটে প্রেরিত হয়। প্রতিটি বাইট আলাদা আলাদাভাবে সিনক্রোনাইজ করা হয়। প্রতিটি বাইট হিসেবে আলাদা আলাদাভাবে সিনক্রোনাইজ করা হয়, তুলনামূলকভাবে ধীর কিন্তু সহজ এবং কম জটিল। যেমন কম্পিউটারের সিরিয়াল পোর্ট RS-232। তো বর্তমানে কম্পিউটারের সেই RS-232 পোর্টের কম্পিউটার এখন পাওয়াটা খুব টাফ। এই ধরনের সিরিয়াল পোর্ট এখন আর মার্কেটে দেখা যায় না। ইমেল বা মেসেজ সিস্টেম এবং কিবোর্ড ইনপুট, আমাদের কিবোর্ডে যে ইনপুটটা ব্যবহার করা হয় সেই কিবোর্ড থেকে ডাটা নেয়, সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাইজ সিস্টেমে নেওয়া হয়ে থাকে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে অ্যাসিনক্রোনাইজ থেকে সিনক্রোনাইজে কি ডাটা খুব দ্রুত ট্রান্সফার করা যায় এবং খুব বড় ডাটা খুব দ্রুত ট্রান্সফার করতে পারি সিনক্রোনাইজ সিস্টেমে। সিনক্রোনাইজ সিস্টেম আর অ্যাসিনক্রোনাইজ সিস্টেমের মধ্যে, দুটোর মধ্যে আমরা পার্থক্য কি দেখতেছি, এখানে ভিতরে দেখেন একটা ডাটা এখান থেকে যাচ্ছে, একটা ব্লক আকারে যাচ্ছে এবং এখানে একটা টাইম ক্লক পিরিয়ড প্রয়োজন হয়, ওই সম্বন্ধে ডাটা ট্রান্সফার করে দিচ্ছে। আর এখানে ভিতরে দেখেন কি কি ভিতরে করছে, ল্যান যে টেলিফোন কমিউনিকেশন ল্যান সিস্টেমের ভিতরে এবং স্ট্রিম ডাটার ক্ষেত্রে। স্ট্রিম ডাটার ক্ষেত্রে তো আপনি বুঝতেই পারতেছেন, যখন আপনাদের লাইভ স্ট্রিমিং হয়, এখানে স্ট্রিমিং বলতে লাইভ স্ট্রিমিং বলতেছে আমরা যখন ইউটিউবে যখন ভিডিও দেখতে থাকি, তখন হচ্ছে লাইভ স্ট্রিম, অথবা লাইভ যখন স্ট্রিমিং হয়, যখন কোনো খেলা দেখা, যখন বিশেষ করে খেলা দেখতেছি না আমরা, লাইভ স্ট্রিমিং একদম লাইভে খেলা দেখা, বা কোনো একটা ঘটনা ঘটতেছে এখানে লাইভ স্ট্রিম, অথবা আগে দেখতাম বিভিন্ন বিশেষ লোকের ভাষণ লাইভ প্রচার করা হইতো। তো এই সব জিনিসগুলি হচ্ছে গিয়ে লাইভ স্ট্রিমিং এর ক্ষেত্রে, এসবের ক্ষেত্রে আমাদের সিনক্রোনাইজ মোড কাজ করে। মানে যেখানে ডাটা ঘেটা খুব ফাস্টার প্রয়োজন হয়। আর অ্যাসিনক্রোনাইজ সিস্টেমের মধ্যে কি হইতেছে, আমাদের ডাটাগুলিতে কি হয়েছে, এখানে কোনো ক্লকের প্রয়োজন হয় না, এখানে কোনো ক্লক বা টাইমিং এর প্রয়োজন হয় না। এখানে কি করতে হয়, প্রতিটা ডাটা কি একটা ফ্রেম আকারে যায় এবং প্রতিটা ফ্রেমের কি শুরুতে একটা স্টার্ট বিট থাকে, একটা স্টপ বিট এবং লাস্টে একটা স্টপ বিট থাকে।
এই মাধ্যমে এভাবে ডাটাকে ট্রান্সফার করা হয়। তো এখানে ট্রান্সফার কাছে একেবারে প্রয়োজন অনুযায়ী বাইট প্রয়োজন অনুযায়ী বা বাইটে বাইটে প্রেরিত করা হয়ে থাকে। প্রতিটি বাইটে আলাদা আলাদা সিনক্রোনাইজ করা হয় এবং তুলনামূলক ধীর কিন্তু সহজ এবং কম জটিল। এটা মানে জটিলতা কম, সহজ। এখানে দেখেন যে ক্লকের সমন্বয় সিনক্রোনাইজের প্রয়োজন আছে, অ্যাসিনক্রোনাইজের প্রয়োজন নাই। ডাটা প্রেরণ ধারাবাহিক ক্লক আকারে এবং একক বা বাইট অনুযায়ী ট্রান্সফার করা হয়। স্পিড দ্রুত এবং এটা ধীর গতি সম্পন্ন। আর ব্যবহার কোথায়? টেলিফোন কমিউনিকেশন ও স্ট্রিমিং এর ক্ষেত্রে সিরিয়াল পোর্ট এবং মেসেজিং এর জন্য অ্যাসিনক্রোনাইজ ব্যবহার করা হয়। তাহলে অ্যাসিনক্রোনাইজ এবং সিনক্রোনাইজের ভিতরে দুইটা জিনিস আমরা লক্ষ্য করে দেখলাম কি? সিনক্রোনাইজ ফাস্টার, এখানে ভিতরে ক্লকের প্রয়োজন হয়। সিনক্রোনাইজের ক্ষেত্রে ক্লকের প্রয়োজন হয় ফাস্টার এবং বড় ডাটা ট্রান্সফার করা সহজ। আর এক্সাম্পল হচ্ছে কি ল্যান্ড কমিউনিকেশন অথবা নেটওয়ার্ক টেলিফোন কমিউনিকেশন এবং লাইভ স্ট্রিমিং এর জন্য। স্ট্রিমিং বলি, লাইভ উল্লেখ করা দরকার নেই, স্ট্রিমিং ডাটার ক্ষেত্রে। আর অ্যাসিনক্রোনাইজ হচ্ছে কি এখানে ফ্রেম আকারে ডাটা ট্রান্সফার করা হয়। এখানে ক্লকের প্রয়োজন হয় না। এখানে একটা স্টার্ট বিট এবং একটা স্টপ বিট থাকে এবং এখানে একক বা বাইট আকারে ডাটাকে ট্রান্সফার করা হয়ে থাকে। এবার সহজ কিন্তু ধীর গতি সম্পন্ন। আর এটাকে কোথায় দেখতে পাই? কম্পিউটার সিরিয়াল পোর্ট এবং মেসেজ ট্রান্সফারের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই। এখন দেখেন এখানে আমি সহজে অল্প কিছু কোশ্চেন এবং সহজ ভাষায় বোঝার জন্য দেওয়া আছে ডাটা কমিউনিকেশন সিস্টেম কি? দুই বা ততোধিক কম্পিউটার ডিভাইসের মধ্যে তথ্য নির্ভরযোগ্য আদান-প্রদান করার প্রক্রিয়া। এটাকে বলতেছি কি আমরা ডাটা কমিউনিকেশন। একদম সহজ ভাষায় সহজ উত্তর। ফ্রিকোয়েন্সির একক কি হার্টজ, ওয়েভলেন্থের একক কি ল্যামডা। এভাবে আমি এখান থেকে বাহির করে খুব সহজ ভাষায় দেওয়ার জন্য সহজে কিছু কোশ্চেন উত্তর দিয়ে দিচ্ছি এখানে। খুব অল্প কয়েকটা কোশ্চেন দিয়ে দিছি। 10টা এখানে শর্ট কোশ্চেন দেওয়া আছে। আর এখানে এরকমই দেওয়া আছে, তাও সহজ করে দেখা আছে। প্রপাগেশন ডিলের প্রপাগেশন টাইম, ডিস্টেন্স বাই প্রপাগেশন স্পিড, এটা হচ্ছে প্রপাগেশন ডিলের সূত্র। এখানে উত্তরগুলি এবং অ্যান্সারগুলি এখানে। আর যেটা হচ্ছে ব্রড কোশ্চেন এখানে আমি সরাসরি দিয়েছি। তবে এইটা তো আপনার জাস্ট এভাবে উল্লেখ করার জন্য, কোশ্চেন করার জন্য করা 2 নাম্বারটা। কারণ এগুলি সাধারণত আসলে ভেরি শর্ট আছে। ফ্রিকোয়েন্সি কি, ওয়েভলেন্থ কি, স্পেকট্রাম কি, ওয়েভলেন্থ কি, এই জিনিসটার কথা। সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এটা আপনার আসতে পারে, ব্রড কোশ্চেন দিয়ে দিতে পারে, কিন্তু এটা খুব সহজ পারবেন। সিনক্রোনাইজ অ্যাসিনক্রোনাইজ কমিউনিকেশন পার্থক্য, ডাটা কমিউনিকেশন সিম্পল, দেখেন খুব অল্প পড়া। এখন আপনাদের আর কিছু দেওয়ার চাহিদার বা কিছু বলার আছে বা কোনটা বুঝতে পারেন নাই? কথা বলেন। কেউ কি আছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। ঠিক ক্লিয়ার? আছে স্যার। সব ক্লিয়ার? তাইলে আমরা সেকেন্ড চ্যাপ্টারে চলে যাই। স্যার চিত্রগুলা আরেকবার স্যার সামারাইজেশন যদি স্যার করতেন স্যার একটু। আচ্ছা, ওকে, আমি চিত্রগুলো আরেকবার সামারাইজেশন করতেছি। আর এখানে ভিতরে আচ্ছা টোটালটা একটু হালকা একটু দেই। আচ্ছা, এখানে আমরা প্রথমে আসি কমিউনিকেশন ক্ষেত্রে এবং ডাটা কমিউনিকেশন ক্ষেত্রে। কমিউনিকেশন ক্ষেত্রে আমাদেরকে একটা ইনফরমেশন সোর্সের প্রয়োজন হয়। আপনি জিনিসটা এখান থেকে দুইটা একসাথে একটু ছোট করে নিই, তাহলে জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। এটা কাছাকাছি নিয়ে নিই। কারণ কমিউনিকেশন এবং ডাটা কমিউনিকেশনের মধ্যে যে মূল পার্থক্য হচ্ছে কি, কমিউনিকেশনের ভিতরে এই কমিউনিকেশন মানে হচ্ছে ওভারঅল কমিউনিকেশন, ডাটা এবং নন ডাটা। যেমন আমি আপনার সাথে যে কথা বলতেছি, এই কথা বলার ভিতরে মাঝখানের ভিতরে আপনি এবং আমি এই দুজন হচ্ছে গিয়ে নন ইলেকট্রিক্যাল ডিভাইস। আপনি একটা চামড়া মানে মাটির তৈরি মানুষ, আমি একটা মাটির তৈরি মানুষ। এই মাঝখান দিয়ে যেটি আছে আর বাকি সব হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইস। এই দুইজনকে বাদ দিলেই হচ্ছে ডাটা কমিউনিকেশন। আর আমরা দুইজন যদি একসাথে হয়ে যাই, একসাথে কাজটা করি, তাহলে হয়ে গেল কমিউনিকেশন। এখানে ইনফরমেশন সোর্স, যেমন আমি এখান থেকে ইনফরমেশন প্রেরণ করতেছি, ডেস্টিনেশন আপনি এটা গ্রহণ করতেছেন। ট্রান্সমিটার, এখানে আমাদের পুরো ইলেকট্রনিক্স ডিভাইস যে কম্পিউটার যত জিনিসপত্র সবকিছু মিলে এগুলিকে এনকোডিং করে এবং একটা চ্যানেলের মাধ্যমে আমার এখান থেকে কেবলেতে গিয়ে বিভিন্ন জায়গায় ওয়্যারলেস মিডিয়া, বিভিন্ন মিডিয়ামগুলি ইউজ করে। মিডিয়ামগুলো মানে মিডিয়াম মানে যখন মিডিয়া হয় তখন হচ্ছে একটা মিডিয়া, সেটা হচ্ছে মিডিয়া। আর যখন মিডিয়াম মানে কি বহু বছর, মানে অনেক ধরনের মিডিয়া, অনেকগুলি মিডিয়া ইউজ করে, তখন আমরা বলি মিডিয়াম।
মিডিয়ামগুলি ইউজ করে তারপর রিসিভার সেটাকে রিসিভ করে ডেস্টিনেশনে পাঠিয়ে দেয়। রিসিভার কি রিসিভ করতেছে? আপনি যে মোবাইলে দেখেন আপনার মোবাইলটা রিসিভ করতেছে, কম্পিউটার হলে কম্পিউটার, ল্যাপটপ হলে ল্যাপটপ, সেটা রিসিভ করতেছে এবং ডেস্টিনেশনে পৌঁছে দিচ্ছে। ডেস্টিনেশনকে আপনার কাছে চলে আসছে, আপনি এটা পেয়ে গেছেন। রিসিভার এই ডাটাটা কি করে? আমার এই কম্পিউটার ডিভাইসগুলো এনকোডিং করে দিচ্ছে, আপনার রিসিভার সেটাকে ডিকোড করতেছে, ডিকোড করে আপনার সামনে উপস্থাপন করতেছে। আর যদি আমি ইনফরমেশন এখান থেকে বাদ দিই, সেন্ডার থেকে শুরু করি। সেন্ডার মানে কি? আমার কম্পিউটার থেকে শুরু করে আপনার কম্পিউটার মতো পর্যন্ত গেলাম। তাহলে এখানে ডেস্টিনেশন কি হবে? আপনি হবেন না, আপনার কম্পিউটারটা হবে। কারণ আমার এই কম্পিউটার থেকে আপনার কম্পিউটার পর্যন্ত ডাটাটা পাঠাচ্ছে, আর বাকি সবকিছু সেম। এই জায়গাটা হচ্ছে ডেটা কমিউনিকেশন বা ডিজিটাল কমিউনিকেশন, যেটি বলেন ডেটা কমিউনিকেশন। কারণ এখানে ইলেকট্রনিক্স একটা ডিভাইস থাকতেছে, এই ডিভাইসটা কম্পিউটারে কি করতেছে? ডাটা কম্পিউটার অথবা মোবাইল অথবা ল্যাপটপ যেটা দিয়ে হোক না কেন, এখান থেকে ডাটাটা সে নিচ্ছে, সেই ডাটাটা নিয়ে কি করতেছে? এই ডাটাটাকে বিভিন্ন তথ্যটা প্রেরণ করে, এনকোডিং করে, প্রেরণ করে দেয় কি? ট্রান্সমিশন মিডিয়ার মাধ্যমে। ট্রান্সমিশন মিডিয়া মানে হচ্ছে যেই মিডিয়াম, যে মিডিয়ার মাধ্যমে বিভিন্ন কেবল বা ওয়্যারলেস রেডিও, টেলিফোন এইসবের মাধ্যমে, রেডিও সিগন্যালের মাধ্যমে আপনার সেই কম্পিউটার একটা রিসিভারের কাছে যায়, রিসিভার সেটাকে ডিকোডিং করে। রিসিভার এখানে কি? আপনার সেই ডিভাইসটারই একটা পার্ট, সেটা ডিকোড করে, ডিকোড করার পর সেটা সে ওই কম্পিউটারের ভাষায়, মানে আপনার বোধগম্য লেভেলে সে নিয়ে এসে আপনাকে ডেস্টিনেশনে পৌঁছায় দেয়। এই দুটো হচ্ছে কি কমিউনিকেশন এবং ডাটা কমিউনিকেশনের পার্থক্য। তারপর এবার আসি আমরা বিভিন্ন ক্ষেত্রে। ফ্রিকোয়েন্সি বলছেন, ফ্রিকোয়েন্সি, তরঙ্গ দৈর্ঘ্য, বর্ণালী এবং ব্যান্ডউইথ। স্যার জি, স্যার এনক্রিপ্ট স্যার একটা কথা বলছিলেন, ওটা স্যার একটা উদাহরণ স্যার দেখানো এনক্রিপশন, যাবে? এনক্রিপশন, হ্যাঁ এনক্রিপশন। এটা কিরকম দেখা যায় এই ডাটাটা? উদাহরণ এনক্রিপশন, এনক্রিপশন কিরকম সেটা আমরা সিকিউরিটি পার্টে দেখব এই কমিউনিকেশনের ক্ষেত্রে। তারপর আপনাদের যে সংক্ষেপ যেহেতু বলছেন, এটার জন্য আমি বলতেছি। এনক্রিপশন হচ্ছে এরকম যে আপনার যে মূল ডাটাটা আছে, যেমন মনে করি এখানেই তো মূল ডাটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? এইটার সাথে আমি কি করলাম? আরো কিছু শব্দ মিক্সড করলাম। মিক্সড করে এমন একটা শব্দ তৈরি হলো যেটা আপনি দেখে বুঝবেন না। মানে বুঝবেন না মানে কি? নরমালি কেউ বুঝবে না। যখন ওই শব্দগুলো এখান দিয়ে সরিয়ে দেওয়া হবে, তখন আবার কি নরমাল ডাটাতে চলে আসবে। স্যার এটা নেট থেকে স্যার একটু দেখাই দেন স্যার, যদি ছবি টবি থাকে স্যার। আচ্ছা, আপনাকে দেখাচ্ছি, নেট থেকে দেখাচ্ছি। এনক্রিপশন, আচ্ছা দেখেন, যখন আমরা একটা ডাটা পাঠাই, প্লেন টেক্সট আকারে যায়, তাই না? আমি যখন এখান থেকে কোনো একটা ডাটা পাঠাই, সেটা কি আকারে থাকবে? একটা প্লেন টেক্সট আকারে থাকে। যেমন মনে করেন এই হ্যালো ডাটাটা পাঠাচ্ছে, ঠিক আছে? এই হ্যালো ডাটাটা পাঠালে এটার মধ্যে কি করলো? এই একটা এক্সট্রা একটা জিনিস ঢুকাই দিল। এই ডাটাটার সাথে, হ্যালো ডাটার সাথে ঢুকাই দেওয়ার পর এটা কি হলো? এই যে এরকম একটা হিজিবিজি হয়ে গেল। আসার পর যখন এই প্রান্ত আসলো, তখন সে কি হলো? এই হিজিবিজি ডাটাগুলো উঠাই দিলে আবার হ্যালো আকারে চলে আসলো। এই যে এখানে হ্যালো যে ডাটাটা আসছে, এই ডাটাটাকে আপনার এই জায়গার ভিতরে যে আপনার চাবিটা বলতেছি না, এটা হচ্ছে একটা এনক্রিপ্ট করা জিনিস। সে এটা এনক্রিপ্ট করলে ডাটাটা এরকম হয়ে গেল। যখন এটাকে ডিক্রিপ্ট করলো, তখন আবার আগের মতো দেখা গেল। এটার ভিতরে ঢুকে কি করে? এটাকে চেঞ্জ করে ফেলে। যখন যদি মাঝখান থেকে কেউ যদি এই জিনিসটাকে রিসিভ করে, সে কি বুঝতে পারবে এটা কখনো এটা হ্যালো ছিল? স্যার এটা কি নিরাপত্তার জন্য এটা করা হয় কি স্যার? নিরাপত্তার জন্য, সিকিউরিটির জন্য, জি। হুম। যাতে আপনার মাঝখান থেকে কখনো ডাটাটা কেউ যদি হ্যাক করে ফেলে, মিডলম্যান যদি কেউ এসে এটা যদি হ্যাক করে, তাহলে যাতে ডাটাটা এটা কি কিছু স্যার না কোনো বুঝতে পারে। সফটওয়্যারের মাধ্যমে করা হয়? এটা কিসের স্যার জন্য? বুঝতে গেলে স্যার এটা কি কোনো সফটওয়্যারের মাধ্যমে করা হয়? আর এটা বুঝতে গেলে তো তাহলে স্যার সিন্ডার আর যে রিসিভার দুজনকে ট্রেনার হতে হবে, যে এইসব সংকেত বোঝার জন্য ট্রেন হতে হবে স্যার তাহলে। সার্টিফিকেশন থাকে, এগুলি নিয়ে আমরা সামনে পড়বো। আছে আমাদের ও, কোর্সে। জি স্যার। এটা কিসের জন্য করে, কিভাবে করে, কি দিবে, কি জিনিস ইউজ করে, এগুলি আছে আমাদের কাছে, আমাদের সিলেবাসে আছে।
ঠিক ঠিক আছে আছে? স্যার, তাহলে সামনে বিস্তারিত জানা হ্যাঁ, যাবে সামনে স্যার। এগুলি দেখবো। আমরা শুধু এখানে এনক্রিপশন এবং ডিক্রিপশন জিনিসটা জানি। স্যার এখন ডেফিনেশন গুলো বুঝি স্যার তাহলে। হুম, 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 হুম। এই জিনিসটা আমরা দেখবো, এই জিনিসটা কি এবং এটা কিভাবে মেনটেন করে। সামনে আমাদের এই নিয়ে আছে, সাবজেক্টে আরো সিলেবাসে এগুলি আছে। এই যে সিমেন্টিক এনক্রিপশন, অ্যাসিমেট্রিক এনক্রিপশন, এনক্রিপশনেরও বিভিন্ন ধরন আছে, ঠিক আছে? এবং আমরা যে দেখি না ইন্টারনেটের ভিতরে দেখেন এসএসএল লেখা থাকে, থাকে না? শুরুতে থাকে ওই যে সেই এসএসএল তো লেখা থাকে না, এইচটিটিপিএস থাকে না? কিছু দেখবেন এইচটিটিপিএস টা নাই, কিছু দেখবেন এস সহ আছে। এই যেমন এটা এস আছে, এস মানে সিকিউরড। এখানে প্রতিটা ডাটা, এই যে প্রতিটা ডাটা এনক্রিপ্ট আকারে আইসা আমাদের সামনে ডিক্রিপ্ট হয়ে আসে। আচ্ছা, আমরা একটু সামনে দিয়ে যাই। তাহলে আমরা এখানে বলতেছিলাম ফ্রিকোয়েন্সি হচ্ছে প্রতিটি সেকেন্ডে কতবার, মানে ফ্রিকোয়েন্সি বলতে কি হচ্ছে একটা সাইকেলের, আচ্ছা এই ছবিগুলো আপনার দিয়ে দেবে, একটা সাইকেল প্রতি সেকেন্ডে কতটা সাইকেল, মানে এক সেকেন্ডে কতটা সাইকেল পাস করে সেটাকে বলছে ফ্রিকোয়েন্সি। তরঙ্গ দৈর্ঘ্য, শীর্ষবিন্দু দুইটি, একটি সাইকেলের দুইটা শীর্ষবিন্দু, একটা ফ্রিকোয়েন্সি শীর্ষবিন্দু, একটা ফ্রিকোয়েন্সি বলতে পারি, একটা ফ্রিকোয়েন্সি শীর্ষবিন্দুর দুইটা দূরত্ব, সেটাকে আমরা বলতেছি আমরা ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য। আর স্পেকট্রাম বলতেছিলাম একটি সংকেতের বিভিন্ন ফ্রিকোয়েন্সির বিন্যাসের বর্ণালীকে বলতেছি আমরা স্পেকট্রাম। আর ব্যান্ডউইথ কি বলতেছিলাম, ব্যান্ডউইথ হচ্ছে একটা ব্যান্ড, একটা সাইকেলে যেটা ব্যান্ড থাকে, এই ব্যান্ডের যে দূরত্ব সেটাকে আমরা বলতেছি কি ব্যান্ডউইথ। একটি সংকেতের সিস্টেমের সর্বোচ্চ এবং সর্বনিম্ন ফ্রিকোয়েন্সি পার্থক্যটা হচ্ছে আমরা বলতেছি কিন্তু ব্যান্ডউইথ। আর এটা হার্জ দিয়ে বোঝায় থ্রুপুট। একটি নির্দিষ্ট সময় কি পরিমাণ ডাটা সেন্ড বা রিসিভ করতে পারে সেটা বলতেছি থ্রুপুট। প্রপাগেশন স্পিড হচ্ছে কি একটি সংকেত অথবা তরঙ্গের মধ্যে কত দূরত্ব চলে তার প্রচারের গতি বলে। এটি সংকেত বা তরঙ্গের মাধ্যমে কত দ্রুত চলে সেটাকে বলতে আমরা প্রপাগেশন স্পিড। মানে একটা মিডিয়ামের মধ্যে দিয়ে একটা তরঙ্গ কত দ্রুত সে পাস হয়ে যাচ্ছে সেটাকে বলছে প্রপাগেশন স্পিড বা প্রচার গতি। প্রপাগেশন টাইম বা প্রপাগেশন ডিলে টাইম বলে, অনেকের সময় অনেকে ডিলে টাইম বলে। একটি সংকেত উৎস থেকে গন্তব্যে পৌঁছাতে যে সময় প্রয়োজন হয় সেটাকে বলা হয় প্রপাগেশন টাইম অথবা প্রপাগেশন ডিলে। এটাকে প্রপাগেশন ডিলেও বলে অথবা প্রপাগেশন টাইমও বলে। সেটা হচ্ছে এক মাস থেকে আপনার যাইতে যত সময়টা টোটাল প্রয়োজন হয়। আর আরটা হচ্ছে কি সেটা যেহেতু ভুল আছে এটা বাদ দিই আমি। অ্যাড করে দিব এগুলি। তারপরে আসি আমরা শব্দচিত্র। একটি সংকেতের সময়ের সাথে মানের পরিবর্তনের গ্রাফিক্যালি যে উপস্থাপনা সেটা আমরা বলতেছি শব্দচিত্র। আর সিগন্যাল টু নয়েজ রেশিও, এটাতে আমরা জানি একটা সিগন্যালের যে পরিমাণ ভালো সিগন্যাল থাকতেছে বা শক্তি থাকতেছে এবং তার নয়েজের যে পার্থক্য সেটাকে আমরা বলতেছি সিগন্যাল টু নয়েজ রেশিও। স্যার সিগন্যালের নয়েজ হয় কিভাবে, রেশিওটা বুঝি নাই। বুঝেন নাই? গুড। আমরা যখন একটা সিগন্যাল পাঠাই, এক জায়গা থেকে আরেকটা সিগন্যাল যাই না? জি স্যার। এখন এই যে আমি যে আপনার কথা বলতেছি, যে আপনার সাথে আমি যে কথাটা বলতেছি, এখানে একটা সিগন্যাল যাচ্ছে, সাথে একটা নয়েজও যাচ্ছে। নয়েজ কি কোথায় হয়? এই যে মাঝখানে যে পথটা থাকে না, যে মিডিয়ামটা থাকে, এই মিডিয়ামের ভিতরে বিভিন্ন ধরনের নয়েজ আসে, বিভিন্ন গোলযোগ আসে। মনে করেন যে একটা জায়গায় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কথা যাচ্ছে, মাঝখানে একটা তার আছে, তারের মধ্যে একটা বজ্রপাত পড়লো, তাহলে ওখানে নয়েজটা কি পরিমাণ হবে? প্রচুর পরিমাণে নয়েজ হবে না? প্রচুর পরিমাণ এরর ক্রিয়েট হবে। তখন অরিজিনাল দেখা যায় অরিজিনাল ফ্রিকোয়েন্সিটি যাচ্ছে না। আবার মনে করেন যে
এই যে আমরা এখানে ক্লাস করতেছি, মাঝখান থেকে কি করলো, আরেকজন এসে উল্টাপাল্টা শব্দ করতেছে। যেমন মাইক্রোফোন অন করে সেখানে মনে করেন টেবিল নিয়ে ধাক্কাধাক্কি করতেছে। জি স্যার। এই যে নয়েজ নয় গুলি ঢুকতেছে না? যেকোনো সময়তে এররটা আসতে পারে। তা আমরা যে অরিজিনাল যে শব্দটা, অরিজিনাল যে সংকেতটা, আপনার যে সংকেত, অরিজিনাল যে সংকেতটা পাঠাচ্ছি, এই পাঠানোর মাঝখানে বিভিন্ন ধরনের যে নয়েজ আসে, এরর আসে। এই ২ টার মধ্যে যে পার্থক্য, এটাকে আমরা বলতেছি সিগন্যাল টু নয়েজ রেশিও। এই ২ টার যেই অনুপাত, আনুপাতিক যে হার সেটা। যে ১০০ পরিমাণ আমি যখন একটা সংকেত পাঠাইলাম, সেই সংকেতের সাথে কতটুকু ভেজাল গেল। যেমন মনে করেন আমি আপনার সাথে কথা বলতেছি। কথা বলার সময় যে আমার এখানে একটা ফ্যান চলতেছে অথবা দেখা যায় যে মাঝে, মাঝে দরজা শব্দ হয়। একটু আগে থেকে বাহিরে গাড়ির হর্ন বাজাচ্ছিল প্রচুর পরিমাণে। দেখেন আমি কথা বলতে সমস্যা হচ্ছিল। আমার কানের মধ্যে এতটাই বাজছিল। হয়তো আপনারা শুনছিলেন কিনা আমি জানি না। এবং এই বাহিরের এই নয়েজটা দূর করার জন্য যাতে আমার শুধু কথাটা যায় এইজন্য মাইক্রোফোনের উপরে আমি একটা ফিল্টার এড করে দিছি। যাতে আপনাদের এখানে বাহিরের নয়েজ গুলি কম যায়। এই মাঝখানে যে এই যে নয়েজ গুলি যাচ্ছে বা এরর গুলি যাচ্ছে, এটা কি বলতেছি আমরা গোলমাল অথবা নয়েজ? এই সিগন্যালের সাথে এই নয়েজ গুলি যে এড হয়ে যাচ্ছে সেই নয়েজের এই ২ টার ব্যবধান। এখন যদি আমার মূল সিগন্যাল থেকে নয়েজটা যদি বেশি যায় তখন কি হইব? আপনার কাছে খুব বিরক্ত লাগবে। শুনতে ইচ্ছা করবে না, ভাল লাগবে না। মাথায় পেইন হবে অথবা আমার সঠিক সংকেতটা বা সঠিক কথাটা আপনি রিসিভই করতে পারবেন না। এইজন্য আমার যদি সিগন্যালটা যত বেশি হবে, এসএনআর এর মান যত বেশি হবে, তত কি ভালো হবে। নয়েজটা যত কম হবে, সিগন্যাল যত স্ট্রং হবে, তত আপনার রেজাল্ট ভালো পাবেন। ক্লিয়ার? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সামনের দিকে আমরা আসি। তারপর হচ্ছে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স তো আমরা জানি এটা হচ্ছে মুড, মানে এটা হচ্ছে কমিউনিকেশন মুড ৩ রকম। সিমপ্লেক্স মুড, হাফ ডুপ্লেক্স মুড এবং ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্সের মধ্যে আছে কি? একটা ডিভাইসের মধ্যে শুধু সেন্ডার, সে যখন সেন্ডার শুধু সেন্ড করবে, যে রিসিভার সে শুধু রিসিভ করবে। এটা হচ্ছে সিমপ্লেক্স। উদাহরণ হচ্ছে গিয়ে রেডিও টেলিভিশন। হাফ ডুপ্লেক্সে কি আছে? একটা ডিভাইস যখন সেন্ড করবে, অন্য ডিভাইস শুধু রিসিভ করবে। আবার ওই ডিভাইস যখন সেন্ড করবে, তখন এই ডিভাইস শুধু রিসিভ করবে। সেন্ড এবং রিসিভ করার ২ টা ক্ষমতা থাকা সত্ত্বেও যে এট এ টাইমে ২ টা ইউজ করতে পারে না, সেটি হচ্ছে হাফ ডুপ্লেক্স। আলাদা, আলাদা ইউজ করতে পারে। অন্য সময় ইউজ করতে পারে। আর এক্সাম্পল আছে ওয়াকি-টকি। আর ফুল ডুপ্লেক্স হচ্ছে কিরকম? একটা ডিভাইস যখন একই সাথে সেন্ড এবং রিসিভ ২ টা কাজ সম্পন্ন করতে পারে, তখন তাহলে আমরা বলছি ফুল ডুপ্লেক্স ডিভাইস বা ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন। এট এ টাইমে সেন্ড এবং রিসিভ ২ টাই করতে পারে। এবার আমরা চলে যাই সিনক্রোনাইজ এবং অ্যাসিনক্রোনাইজ এর ক্ষেত্রে। সিনক্রোনাইজ, অ্যাসিনক্রোনাইজ জিনিসটা কি? সিনক্রোনাইজ হচ্ছে কি একটা নির্দিষ্ট ক্লকের ভিতরে সে ব্লক আকারে ডাটাকে ট্রান্সফার করে। একটা নির্দিষ্ট ক্লক টাইমের ভিতরে একই ক্লকে, একটা ক্লকের ভিতরে সে গেছে ক্লক টাইম, তাহলে এখানে ক্লক প্রয়োজন আছে। ক্লকের মধ্যে ডাটাকে ট্রান্সফার করতে পারে। কি আকারে করে? ব্লক আকারে করে। আর এর সুবিধা কি? দ্রুত ডাটা ট্রান্সফার করে, বড় ডাটাকে সহজে ট্রান্সফার করতে পারে। এখানে ক্লকের প্রয়োজন হয়ে থাকে, সে ব্লক আকারে ডাটা ট্রান্সফার করে থাকে। এর উদাহরণ হচ্ছে টেলিফোন নেটওয়ার্কিং এবং ল্যান্ড নেটওয়ার্কিং অথবা স্ট্রিমিং ডাটা। আর অ্যাসিনক্রোনাইজে কি করে থাকে? সে ফ্রেম আকারে ডাটাকে ট্রান্সফার করে, মানে সেন্ডার থেকে রিসিভারের কাছে ফ্রেম আকারে ডাটা ট্রান্সফার করে, যার একটা স্টার্ট বিট থাকে এবং স্টপ বিট থাকে। স্টার্ট বিট থাকে এবং স্টপ বিট থাকে। এখানে সে ফ্রেম আকারে ডাটাকে ট্রান্সফার করে থাকে। এখানে ধীর গতি এবং জটিলতা কম, সহজে পাঠায় দেয়। কিন্তু সেটা গতি ধীর। আর এক্সাম্পল হচ্ছে কম্পিউটার পেরিফেরালস ডিভাইস, পেরিফেরাল পোর্ট, সিরিয়াল পোর্ট এবং ইমেল মেসেজিং এবং কিবোর্ড ইনপুটের জন্য ইউজ করা হয়ে থাকে এখানে। আর ওইটার সাথে ডিফারেন্স হচ্ছে কি, এখানে ক্লক টাইমের কোনো প্রয়োজন নাই। এখানে ফ্রেম আকারে ডাটাকে ট্রান্সফার করা হয়ে থাকে। এই আর শর্ট কোশ্চেন গুলি এখানে দেওয়া আছে। শর্ট কোশ্চেন, ভেরি শর্ট কোশ্চেন সবগুলোতে দেওয়া আছে, শুধু ব্রড কোশ্চেন হতে দেওয়া নাই। এখন কি এখানে কারো কোনো কোশ্চেন আছে? কারো কিছু না বোঝার তো। বাকি আছে? থ্যাংক ইউ। এখন আমি তাহলে আমরা সেকেন্ড চ্যাপ্টারটা ওপেন করি। সেকেন্ড চ্যাপ্টার আমরা পুরো ফান্ডামেন্টাল অফ ট্রান্সমিশন মিডিয়া।
প্রথমটা হচ্ছে বেসিক কমিউনিকেশন সম্পর্কে জানছি, এখন আমরা জানবো কি ফান্ডামেন্টাল, মানে একদম বেসিক মূল একদম ফান্ডামেন্টাল নিয়ে কথা বলবো, সেটা কি ট্রান্সমিশন মিডিয়ার ক্ষেত্রে। আজকে আমরা এটা ডিটেলস দেখবো না, এটা সম্পর্কে জাস্ট আপনাকে একটা ধারণা দিব, আর এই শীটটা আপনাদেরকে দিয়ে দিব নেক্সট ক্লাসে, যাতে আমি বললে আপনারা যাতে বুঝতে সহজ হয়ে থাকে। এই জন্য আমি আগে আপনাদের জন্য শীটগুলি তৈরি করে রাখছি, কষ্টের দাম দিয়েন, একটু পড়েন। জি স্যার। থ্যাংক ইউ, চেষ্টা করলেই হইব। আচ্ছা, স্টেট অফ কি বলতেছে আমরা ট্রান্সমিশন মিডিয়া এবং ইটস ক্লাসিফিকেশন জাস্ট ভাগ করার জন্য এখানে যা যা আছে আমি আজকে পড়াবো না, জাস্ট দেখাচ্ছি, চোখে খালি আউড়ে দিচ্ছি। এখানে কি কি আছে, ট্রান্সমিশন মিডিয়ার শ্রেণী বিভাগ আছে, শ্রেণী বিভাগে কি আছে, ওয়্যার বা বান্ডেড মিডিয়া, ওয়্যার বা বান্ডেড আমি তো বুঝি মানে গাইডেড ট্রান্সমিশন মিডিয়া, আর একটা নাম হচ্ছে ওয়্যার্ড অথবা বান্ডেড মিডিয়া। মানে এটা হচ্ছে গাইডেড, মানে কি একদম গাইড করে দেয় যে এই পথে তোমাকে যেতে হবে, অন্য পথে কোনো জায়গা নাই, মানে একদম বাউন্ড, তুমি এদিক দিয়ে যেতে হবে, অন্য পথে যাওয়ার কোনো ওয়ে নাই। যদি আমরা একটা কমিউনিকেশন ক্ষেত্রে, যেমন আমার কম্পিউটার সাথে আমি কি করতেছি, আমার ওয়াইফাই ডিভাইস রাউটারের সাথে আমি তার দিয়ে আমার কম্পিউটার সাথে কানেকশন দিয়ে দিছি, তাহলে মানে কি তাকে নেটওয়ার্কে আপনার সাথে যে কথাটা বলতেছি এখানে যাওয়ার জন্য যে মিডিয়াটা, সেটা হচ্ছে কি তার দিয়ে যেতে হবে, গাইড করে দেওয়া আছে এই পাশে, গাইডেড বা ওয়্যার্ড অথবা বাউন্ডেড, আপনি বাউন্ড এই পথেই যেতে হবে, এটি হচ্ছে কি বাউন্ডেড বা গাইডেড। আর ওয়্যারলেসটা কিরকম, এই যে ওয়্যারলেস বা আনবাউন্ডেড বা আনগাইডেড ট্রান্সমিশন মিডিয়া। এখানে ভিতরে কি মিডিয়ার দুই ভাগে ভাগ করা হয়েছে। আনগাইডেড মিডিয়া মানে কি যে কোনো পথে যেতে পারবে, মানে ওয়্যারলেস, রেডিও হোক, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড হোক, এগুলো কি এক স্থান থেকে ওই ডিভাইসের মধ্যে যাওয়ার জন্য মাঝখানে যদি আপনি একটা খুঁটি গাড়া দেন বা একটা কাচের ওয়াল দেন বা নর্মাল ওয়াল দেন, সে ঘুরে যতটুকু ফাঁকা পাবে ওই পথে যাবে, তার কোনো বান্ডেড না। আনবান্ডেড অথবা ওয়্যারলেস, যেটাকে আমি বলি না কেন, সে যে কোনো পথে যেতে পারে। এই ধরনের কমিউনিকেশন ক্ষেত্রে আমরা বলতেছি আনগাইডেড ট্রান্সমিশন মিডিয়া, কোনো গাইড করা না যে তুমি কোন পথে যাবা। তারপর আমরা দেখতেছি যে বিভিন্ন ধরনের কেবল সম্পর্কে বা মিডিয়াম সম্পর্কে বলা হয়েছে। কেবল যেসব মানে কেবল কমিউনিকেশনের ক্ষেত্রে বা গাইডেড এর ক্ষেত্রে যেগুলি আছে সেগুলির ক্ষেত্রে এসটিপি, ইউটিপি, কোয়াক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার মিডিয়া, এসব সম্পর্কে। যেমন টুইস্টেড পেয়ার কেবল আছে, যেমন টুইস্টেড পেয়ার কেবলে আমরা যে নেটওয়ার্ক কেবলে দেখতেছি 8টা কেবল থাকে, 8টা কেবলের প্রতিটা 2টা করে পেয়ার দেওয়া থাকে। তারপরে দেখেন এইগুলি যে সলিড কানেক্ট থাকে, এবং টুইস্টেড পেয়ার কেবল থেকে রিপ কর্ড থাকে একটা, এবং জ্যাকেট থাকে উপরে। আর এই দেখেন এই কেবলগুলোর মাথায় কি দেওয়া থাকে, RJ45 কানেক্টর দেওয়া থাকে, RJ মানে হচ্ছে রেজিস্টার জ্যাক। এখন দেখেন এগুলির ক্ষেত্রে কতগুলি প্রকারভেদ আছে, দেখেন এখানে মানে এই কেবলগুলির ভিতরে বিভিন্ন ধরনের কেবল আছে। এই কেবলগুলি দেখেন ইউটিপি, FUTP, SUTP, SFUTP, UFTP, FFTP, SFTP, SFFTP। এখানেই জাস্ট ছবিগুলি দিয়ে রাখছি, আমি পরে ওই নেক্সট ক্লাসে আমি এটা থেকে শুরু করব, তো এটা পড়াবো, তখন এই জিনিসটা বুঝিয়ে দিব কোনটা আসলে কি, এবং নামের ভিতরে প্রত্যেকটা অ্যাব্রিভিয়েশন দেওয়া আছে, ছবিগুলো দিয়ে রাখছি। শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল সম্পর্কে বলা আছে। এখানে আছে কোয়াক্সিয়াল কেবল, যেটা আমরা ডিশের তার যেটা দেখতে পাই সেটার কথা বলা হইতেছে। সেখানে দেখেন উপরে এখানে আউটার জ্যাকেট, এবং এখানে কি থাকে ব্র্যান্ডেড শিল্ড, তারপরে এটাতে ফয়েল শিট, তারপরে থাকতেছে আবার ডাই ইলেকট্রিক, আর ওটা আছে সেন্ট্রাল কন্ট্রাক্টর। এটা হচ্ছে মূল কন্ট্রাক্টর, দেখেন উপরে কতগুলো জিনিস দেওয়া আছে। আর এই যে বিএনসি কানেক্টর ইউজ করা হয়েছে, এগুলো হচ্ছে পোর্ট, যে কানেক্টর দিয়ে কানেক্ট করা হয়ে থাকে। এসি কোয়াক্সিয়াল কেবল এর সম্পর্কে একটু বর্ণনা। তারপর আমরা ভাই অপটিক্যাল ফাইবার, এখানে ভিতরে যে এটা হচ্ছে বাস্তবে আমরা যেরকম দেখতে পাই নিচেরটা, আর এই পাশে হচ্ছে গিয়ে আমাদের যে আউটার জ্যাকেট, স্ট্যান্ড, আর এগুলো হচ্ছে তাদের পোর্ট কানেক্ট করা হয়। এগুলি আপনার এখন ওয়াইফাই যে বিভিন্ন ডিভাইস আছে সেটা আমরা দেখতে পাই, তাদের বাসা বাড়িতে সবাই অনুর সাথে যে লাগানো থাকে দেখবেন, এই একটা তারগুলি দিয়ে কানেক্ট করে দেওয়া থাকে। এটা হচ্ছে অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে। এখানে কি কি কোড থাকে, ক্লেডিং থাকে, বাফার কোড থাকে, আউটার জ্যাকেট থাকে, এই জিনিসগুলা। তারপর আবার দেখা যাচ্ছে আমাদের যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অফ ইচ মিডিয়া, প্রতিটা মিডিয়ার মধ্যে কি সুবিধা অসুবিধা সেই জিনিসগুলো, টুইস্টেড পেয়ার, কোয়াক্সিয়াল কেবল এবং অপটিক্যাল ফাইবারের ভিতরে কি সুবিধা এবং অসুবিধাগুলো কি সেগুলো উল্লেখ করা হয়েছে এখানে। তারপর আমরা দেখব বিভিন্ন যে আনবাইটেড যে ডিভাইসগুলো আছে, রেডিও এবং মাইক্রো এবং স্যাটেলাইট যোগাযোগের ভিতরে, এদের ভিতরে বিভিন্ন কমিউনিকেশন বা যোগাযোগের যে জিনিসগুলি আছে এই সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। দেখেন এখানে রিসিভার আছে,
এই যে প্রত্যেকটা জিনিসের ভিতরে কিভাবে কমিউনিকেশন হইতেছে এই জিনিসগুলো নিয়ে ডিটেইলস আলোচনা করা হবে। তারপর দেখেন মাইক্রোওয়েভ সম্পর্কে আছে, ট্রান্সমিশন মিডিয়া যে এটার সাথে কিভাবে কানেক্ট করা হয়ে থাকে, টাওয়ার থাকে, দেখবেন বিভিন্ন রেডিও টেলিভিশনের বিভিন্ন টাওয়ার থাকে, সাধারণ মোবাইলের যে টাওয়ারগুলি থাকে এগুলি এরকম উঁচুতে থাকে, এরকম আমরা দেখতে পাই যে বিভিন্ন টাওয়ার থেকে, ওই টাওয়ার থেকে মনে করেন এক টাওয়ার থেকে আরেক টাওয়ারে যায়, অথবা একটা টাওয়ার থেকে অন্য ডিভাইসে যেতে পারে, আমার মোবাইল একটা ডিভাইস হতে পারে, অথবা রেডিও টেলিভিশন বিভিন্ন জিনিসের ডিভাইস হতে পারে। তারপর আমাদের স্যাটেলাইট কমিউনিকেশন ক্ষেত্রে আমরা কিভাবে কমিউনিকেশন বা যোগাযোগ করে থাকি, কি হয়ে থাকে আপলিঙ্ক ডাউনলিঙ্ক এর মাধ্যমে, উপরে স্যাটেলাইট থাকে, নিচে আমাদের গ্রাউন্ড স্টেশন থাকে, একটা গ্রাউন্ড সোর্স স্টেশন থাকে, আর একটা ডেস্টিনেশন স্টেশন থাকে, মাঝখানে আমাদের স্যাটেলাইট সেই কমিউনিকেশন দুইটা ডিভাইসের মধ্যে কমিউনিকেশন করে দেয়। তারপরে আমাদের স্যার এই এই যে শীটটা জিনিসটা, তো দিয়ে দিবেন না? শীট এই আকারে শীটটা, দিয়ে দিবেন না? হ্যাঁ হ্যাঁ এই শীটটা দিয়ে দিব, এই শীটটা দিয়ে দিব, মানে নেক্সট ক্লাসে এই শীটটা আপনাদেরকে পড়াবো, তখন আপনি এটা পড়লে আমাকে কোশ্চেন করতে সুবিধা হবে, বুঝতে যদি অসুবিধা হয় সেটা আপনি বলতে পারবেন। যেমন এই জিনিসগুলি অনেকের জন্য সম্পূর্ণ নতুন, এই জন্য আমি আগে শীটটা দিয়ে দিচ্ছি, যাতে আপনারাও একটু চোখ বুলাইলেন, কোনটা বুঝতে সুবিধা হলো, কোন পয়েন্টটা দিয়ে আমাকে ধরতে পারবেন, ওইটা দিয়ে আমি তখন বেশি ডিসকাস করতে পারবো। জি স্যার, জি এটা স্যার। ভালো হয়েছে। হ্যাঁ, তারপর এখানে আসছে পাইতেছি আমাদের এখানে মাল্টিপ্লেক্সিং এবং ডিমাল্টিপ্লেক্সিং, মানে মাল্টিপ্লেক্সিং ডিমাল্টিপ্লেক্সিং এখানে দেখে আমার বোঝা যাচ্ছে যেখানে অনেকগুলি সিগন্যাল একসাথে ঢুকতেছে, ইনপুট এন সংখ্যক ইনপুট আছে কিন্তু আউটপুট একটা, আবার এখানে এসে একটা ইনপুট যাচ্ছে এবং অনেকগুলি আউটপুট যাইতেছে। তো মাল্টিপ্লেক্সিং এর ক্ষেত্রে কি অনেকগুলি সিগন্যালকে একটা এক চ্যানেল দিয়ে, অনেকগুলি চ্যানেলের ডাটাকে এক চ্যানেল দিয়ে পাঠাচ্ছে, আর ডিমাল্টিপ্লেক্সিং কি এক চ্যানেল থেকে প্রাপ্ত ডাটাকে অনেকগুলি চ্যানেলে পাঠাচ্ছে। এই জিনিসগুলো এখানে বোঝানো হবে। আর এখানে হচ্ছে কি যেমন আমাদের ছোট ছোট যে কমিউনিকেশন, যে ঘরের ভিতরে যেসব কমিউনিকেশন হয়, যেসব ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স এর মাধ্যমে যেসব কমিউনিকেশন হয়, সেই ক্ষেত্রে তার বৈশিষ্ট্যগুলো এখানে উল্লেখ করা হয়েছে, যে কোনটার স্পিড কিরকম, কিরকম ডাটা ট্রান্সমিট রেট কিরকম, কোথায় কোনটা ইউজ করা হয়, এই জিনিসগুলা। আর এদের তুলনামূলক একটা টেবিল। তারপরে আমরা চলে আসবো শর্ট কোশ্চেনের ক্ষেত্রে। এখানে শর্ট কোশ্চেনগুলি উল্লেখ করে দেওয়া আছে, এবং এখানে মানে একেবারে ছোটগুলো উত্তর দেওয়া আছে। তারপর একটু শর্ট কোশ্চেনের উত্তর দিই নাই, কারণ এখানে যে জিনিসগুলো আছে এগুলো এখান থেকে বুঝে নিতে পারবেন, নাহলে অনেক বড় শীট হয়ে যায়, আপনাদের প্রিন্ট আউট দিতে তো খরচ হইব, তাই না? সবকিছু দেখতেই হবে। আর এখানে এফডিএম টিডিএম তুলনামূলক আলোচনা করে, এগুলো সহজ জিনিস, আপনার শীটটা দেখেন, আমরা দিয়ে দিচ্ছি এখন এই শীটে। আর আগের শীটটা দেওয়া আছে, এটা আমি কপি করে আপনাদের দিয়ে দিচ্ছি। স্যার গুগল ফর্ম তো আমরা পূরণ করছি স্যার, এটা স্যার বললেন না তো হ্যাঁ, গুগল ফর্মটা পূরণ করেছেন, এই দেখেন আপনার গুগল ফর্মটা এখানে আছে, আমি যতগুলো পাইছিলাম 12 জনেরটা পেয়েছিলাম ক্লাস শুরু করার আগ পর্যন্ত, সেটা আমি অ্যাড করে রেখেছি। আজকে ক্লাসের ডেট হচ্ছে এটা, এখানে আমি বাকিগুলি অ্যাড করে এখানে যারা আছেন তাদের আমি অলরেডি স্যার স্ন্যাপশট। আমাদেরটা কই? আমরা তো ফর্ম করছি স্যার। কখন করছেন? স্যার আমরা একটু লেটে বললাম স্যার, আমাদের লেটে ঢুকাইছে। কবে করছেন? আজকে করছি স্যার। আজকে ক্লাস শুরু হওয়ার আগে যারা গুগল ফর্ম অ্যাড করেছেন তাদেরটা এখানে আছে, এটা আজকের ডেটের না, এটা 4 তারিখের ডেটের। আমি বলছি আজকের দিনের কথা বলতেছি না, এটা হচ্ছে গত দিনের কথা, গত ক্লাসের ভিতরে আরো অ্যাটেন্ড করছেন, কিন্তু আমি জানি না, তাদের নাম পাইনি, আমি শুধু 12 জনেরটা পাইছি। আজকে যারা অ্যাড করেছেন, এবং আমি স্ক্রিনশট সবাইটা নিয়েছি ওইখান থেকে নিয়ে আমি এখানে অ্যাটেন্ডেন্স দিয়ে দিব, সেটা হচ্ছে 7 তারিখ এটা ক্ষেত্রে, এবং সেটা আমি গুগল ড্রাইভের ভিতরেও আমি শীটটা আছে, আপনারা দেখতে পাবেন। স্যার এটা দিয়ে কি হবে? প্রেজেন্ট তার মানে এটা কি নাম ডাকা হচ্ছে? এমন হ্যাঁ, কিছু? নাম ডাকা হচ্ছে, সেটা আপনার নাম ডাকবো না, সেখানে আমি অলরেডি নাম ডেকে ফেলছি। স্যার ভালোই হয়েছে, স্কুলের ফিল নেওয়া যাবে। ফিল না, স্কুলে ফিল এরকম নেয় না। আমি এক সময় ক্লাস করাইতাম সরাসরি, তখন আমি লাঠি নিয়ে যেতাম, কিন্তু এখানে আমি লাঠি ইউজ করতে পারতেছি না, কারণ অনলাইনে তো লাঠি ইউজ করা যাচ্ছে না। তো যাই হোক, এখানে আমি ওখান থেকে শীট থেকে এখানে দিয়ে দিব, এখানে অ্যাড্রেস মার্কটা দিয়ে দিব, আমাদের যে কন্টিনিউয়াস এস্টিমেট যে মার্কটা আছে আমি প্রতিষ্ঠানে পাঠিয়ে দেবো, ওইখান থেকে আপনাদের যারা নিয়মিত ক্লাস করবেন তারা তো অবশ্যই এটা পুরস্কার পাওয়া দরকার, তার জন্য দরকার। স্যার আমাদের গ্রুপে শীটটা পাই না স্যার, একটু যদি ইয়ে করতেন। আমাদের গ্রুপে গত শীট পাই নাই স্যার। গত ক্লাস দ্বিতীয় সেমিস্টারের ফার্স্ট ক্লাস যেটা হয়েছে গত ফার্স্ট ক্লাসের শীটটা আপনাদেরকে দিয়ে দেওয়ার ব্যবস্থা হবে, আপনারা কিসে পেতে পারেন সেটা আমি তো এখন আমাদের গ্রুপেই দিবেন স্যার, আমাদের তো অনেক স্টুডেন্ট আছে। আপনাদের গ্রুপে, আচ্ছা ঠিক আছে, আপনাদের গ্রুপের নামটা একটু বলেন তো আবার। আমাদের গ্রুপ স্যার আইসিটি 2025 গ্রুপের নাম দেয়া আছে এটা। আচ্ছা, আইসিটি 2025, আমি মনে হয় ওই গ্রুপে নাই, তাহলে আমি বলবো যে স্যারকে আমাকে ওই গ্রুপে অ্যাড করে দেওয়ার জন্য, তাহলে আমি ওই গ্রুপে শীটটা দিয়ে দিতে পারবো, ঠিক আছে?
জি স্যার। আচ্ছা, ওবায়দুল স্যার, ওবায়দুল স্যার। স্যার আমরা যে ইনস্টিটিউটের প্রতিষ্ঠান মালিক ওবায়দুল স্যার। ওবায়দুল স্যার তো আপনাকে দুটো তো দিতে বলে তো আনতে পয়সা পাই। ওবায়দুল ভাই ল্যাব অ্যাসিস্ট্যান্ট আমাদের স্যার ওই তো পিয়ন ওবায়দুল। সমস্যা কি? পিয়ন